প্রেজেন্টেশনটা ওপেন করছি। আমার প্রেজেন্টেশন কি দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখতে পাচ্ছি। আচ্ছা, যদি কখনো কোনো কারণে আমি ডিসকানেক্ট হয়ে যাই তাহলে অবশ্যই আমাকে জানাবেন, কারণ নেটের প্রবলেমের সময় অনেক সময় দেখা গেছে ডিসকানেক্ট হয়ে যেতেও পারি। এখানে অনেকে উপস্থিত আছেন, অনেকেই জয়েন করেছেন, আমার পরিচিত অনেকেই জয়েন করেছেন। আমি সবার নাম ধরে আসলে এখন মেনশন করছি না। আমি ক্লাসের শেষে ইনশাআল্লাহ সবাইকে খুব সুন্দরভাবে আবার ধন্যবাদ দিব। আমি ডাক্তার লাবণী আমিন, ডিএইচএমএস বিএসএমসি ঢাকা, বিএসএস অনার্স, এমএসএস ইকোনমিক্স আন্ডার ঢাকা ইউনিভার্সিটি, লেকচারার আশুলিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সাভার, এবং হোমিওপ্যাথিক ডক্টরস পয়েন্টে আমি ময়মনসিংহ বিভাগের সহসভাপতি। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01922266849। আমার আজকে আলোচ্য বিষয়টি হচ্ছে ক্রিওজোট, অর্থাৎ ক্রিওজোটাম, যাকে আমরা সংক্ষিপ্তভাবে ক্রিওজোট বলি। আমি নিজেও জানতাম না আসলে এই ক্রিওজোট মেডিসিনটা এত জায়গায় কাজ করে, এবং আমি প্রথমে আমি বলে নেই যে আমি মনে হয় একটা ক্লাসে আমি ক্রিওজোটকে শেষ করতে পারবো না, কারণ অনেক কিছু বাকি আছে এখানে বলার। তাই আমি সেকেন্ড পার্টটা আমার তখন আবার ক্লাস হবে, তখন এই ক্রিওজোটের সেকেন্ড পার্টটা আমি আবার আলোচনা করবো। এটা দিয়ে শুরু করলাম এবং এই কথাটা দিয়েই আমি আজকে আমার ক্রিওজোটের প্রেজেন্টেশনটা শেষ করবো ইনশাআল্লাহ। তো আমি জেনারেল কিছু জিনিস জেনে নিই। ক্রিওজোটের কিংডমটা হচ্ছে মিনারভেল। এটার স্টেজ হচ্ছে ক্রনিক, এটার সাইড হচ্ছে লেফট এবং লেফট টু রাইট। এটা 4টা মায়োজনকে ক্যারি করে: হিস্টোরিক, সাইকোটিক, টিউবারকুলার এন্ড সিফিলিটিক। 4টা মায়োজনকে কিন্তু এই ক্রিওজোট মেডিসিনটাকে ক্যারি করে। এর থার্মাল স্টেট চিলি, এবং এটা অনলি কলিক রেস্ট্রিক্টিভ মেডিসিন। এর পিপাসা থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, সেটা রুটির উপরে ভেরিয়েশন করে। এর ক্ষুধা কখনো বেশি ইনক্রিজড, কখনো আবার কমও থাকতে পারে। এর সেন্সিটিভিটি হচ্ছে হাই এবং লো, অর্থাৎ 2 ধরনের সেন্সিটিভিটি পেশেন্টের উপরে কিন্তু আমরা এই ক্রিওজোটটাকে ব্যবহার করতে পারি। তবে সেটা অবশ্যই কত ডোজ বা কি পরিমাণ হবে সেটা তার অভিজ্ঞতা এবং অর্গানিক মেডিসিনকে ফলো করে হবে। এটা মূল ফেজ হচ্ছে ফার্স্ট কোয়ার্টার অ্যান্ড লাস্ট কোয়ার্টার। টাইম ফেজ, অর্থাৎ কোন সময়টা ক্রিওজোটটা খুব ভালো কাজ করে, বা অ্যাগ্রাভেশন বা অ্যামিউনেশন, কিংবা যেটা আমরা বলি যে ক্রিওজোটটা কোন সময়টা খুব ভালো কাজ করে, সেটা হচ্ছে মর্নিং, নুন, আফটারনুন, ফরনুন, ইভিনিং এট নাইট। এটা 3 ধরনের পেশেন্টদের উপরে আমরা এই ক্রিওজোট মেডিসিনটা প্রয়োগ করতে পারি: মেল, ফিমেল অ্যান্ড চাইল্ড। এবার আমি আসি যে ক্রিওজোটের অ্যাফিনিটিটা কোথায়, অর্থাৎ যেটাকে আসলে অ্যাফিনিটি বলা যাবে না, কজেস বলা যাবে, যে কি কি কজেস থাকতে পারে এই ক্রিওজোটের উপরে। প্রথম যেটা হচ্ছে ফ্রম ডিভেন্সি, অর্থাৎ অশ্লীলতা। হ্যাঁ, যারা অশ্লীলতা করার ফলে বা অশ্লীল কোনো কিছু ধারণ করার ফলে, হৃদয়ে হোক বা বাহ্যিকভাবে হোক বা শরীরে হোক, এখান থেকে যদি কোনো ধরনের রূপ লক্ষণ আমাদের প্রকাশ পায়, তাহলে কিন্তু আমরা ক্রিওজোটের কথা ভাবতে পারি। সেকেন্ডটা হচ্ছে ফ্রম এক্সাইটমেন্ট, অর্থাৎ উত্তেজনা। সেটা যে কোনো ধরনের উত্তেজনা, বেসিক্যালি এখানে মাইন্ড বোঝানো হয়েছে, যে মনের দিক থেকে সে প্রচুর উত্তেজনা হয়ে গেল, যে কোনো কাজে সে খুব উত্তেজনা ফিল করছে, তার ভিতরে একটা অস্থিরতা কাজ করছে, তার ভিতরে তাগিদ কাজ করছে, সে বুঝতে পারছে না সে কি করবে, তার ছোটখাটো বিষয় নিয়ে তার এক্সাইটমেন্ট শুরু হয়ে গেল, এবং এরপরের থেকে পেশেন্ট কমপ্লেইন করা শুরু করলো, আমার এই সমস্যা, ওই সমস্যা, হ্যান সমস্যা, তেন সমস্যা। এই কজেস থেকেও কিন্তু আমরা ক্রিওজোট দিতে পারি। তারপরে যেটা আছে ফ্রম ব্যাড স্মেল, অর্থাৎ যে কোনো ধরনের খারাপ একটা মানে দুর্গন্ধ জাতীয় কোনো কিছু স্মেল, ব্যাড স্মেল, যে স্মেলটা হয়তো পেশেন্ট অনিচ্ছাকৃতভাবে সে হয়তো বা মানে গ্রহণ করেছেন, যেটা হয়তো তার কখনো ছিল না বা হয়ে গেছে। আসলে এই ব্যাড স্মেল যেটা হয়তো সে নিতে পারেনি বা তার কাছে আসলে যে মানে অ্যাপ্রোপ্রিয়েট না, এই ব্যাড স্মেল এর কারণে হয়তো বা তার যে কোনো ধরনের একটা রূপ লক্ষণ দেখা দিতে পারে। এটার কারণে কিন্তু আমরা এই
করতে পারি। আর আজকে যারা এখানে সম্মানিত স্যার, ম্যাডাম, আমার স্টুডেন্ট এবং তাছাড়াও আমার প্রিয় ডাক্তার ভাই ও বোনেরা যারা এখানে উপস্থিত আছেন, তাদের সবাইকে উদ্দেশ্য করে বলছি যে দেখেন আমি এখানে রেড কালার করে দিয়েছি। আমার প্রেজেন্টেশনের প্রত্যেকটা স্লাইডে আপনি দেখবেন কিছু না কিছু কথা রেড কালার করা। এই যে ফ্রম ডেস্টিনেশন অর্থাৎ রেড কালার মানে কি, একদম ফার্স্ট গ্রেডের রেমেডি। দাঁতের ক্ষেত্রে আমরা জানি ক্রিয়োজোট খুব চমৎকার একটা রেমেডি। দাঁত তোলার ক্ষেত্রে, দাঁতের ক্ষয়ের ক্ষেত্রে, যেটাই হোক আমি ব্যাখ্যা করবো। এই দাঁতের কোনো পজেশন যদি থাকে এই ক্ষেত্রে কিন্তু ক্রিয়োজোটা মেডিসিনটা আমরা অপরটি ব্যবহার করতে পারি। আমার আজকের এই প্রেজেন্টেশনে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আপনারা আমার প্রেজেন্টেশন শেষ করবেন। আমি চেষ্টা করব আমি সহ এখানে যারা বিজ্ঞ ডাক্তাররা আছে তারা সবাই মিলে প্রশ্ন উত্তরটি খুব সহজে সমাধান করে দেওয়ার জন্য। নেক্সট, এবার আমি আসি মডালিটিস অর্থাৎ হ্রাস বৃদ্ধি। কেননা প্রত্যেকটা মেডিসিনের কিন্তু মডালিটিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মডালিটিসের উপরে ভিত্তি করে কিন্তু বিশেষ করে আমরা পেইনের ক্ষেত্রে আমরা কিন্তু ভালো একটা মেডিসিন সিলেকশন করতে পারি যে তার রূপলক্ষণগুলো কখন পারে এবং কখন কমে আসে। ক্রিয়োজোটের মডালিটিসটা কি, অর্থাৎ কখন তার রূপলক্ষণগুলো বৃদ্ধি পায়। অপিনিয়া, খোলা বাতাসে, ঠান্ডা আবহাওয়ায়, কোনো ঠান্ডা খাবার খাওয়ার পর বা ঠান্ডা কোনো ড্রিঙ্কস খাওয়ার পরে, এবং সে যদি অনেকক্ষণ যাবত যদি বাথিং ওয়াশিং করে ঠান্ডা পানি দিয়ে, সেই ক্ষেত্রে রেস্ট নিলে বাড়ে এবং শুইলে বাড়ে এবং মিনিস্ট্রেশনের সময় বাড়ে। ডেন্টিনেশন অর্থাৎ দাঁতের তোলার ক্ষেত্রে তার রূপলক্ষণগুলো বৃদ্ধি পায়। প্রেগনেন্সি, যারা প্রেগনেন্সি কন্টিনিউ করেন তাদের ক্ষেত্রে তাদের রূপলক্ষণগুলো বৃদ্ধি পায়। কোয়েশন অর্থাৎ ডিউরিং কোয়েশনের ক্ষেত্রে অনেক সময় রূপলক্ষণ বৃদ্ধি পায়। এবং আছে কি লিকোরিয়ার ক্ষেত্রে রূপলক্ষণ বৃদ্ধি পায়। ডেন্টিনেশন, লিকোরিয়া ফার্স্ট গ্রেড, আমি এটাকে রেড কালার করে দিয়েছি, বৃদ্ধি পায়। তারপরে কি আছে সিটিং অর্থাৎ বসে থাকলে। ক্রিয়োজোটের পেশেন্টেরা বসে থাকতে পারে না, তাদের সমস্ত রূপ লক্ষণ বসে থাকলেই কিন্তু বৃদ্ধি পায়। বিকামিং কোল্ড অর্থাৎ কি ঠান্ডা আসছে ভাব এখনো শুরু হয়নি, ঠিক এই সময়ে তার রূপলক্ষণগুলো বৃদ্ধি পায়। টাচে বৃদ্ধি, রেস্টে বৃদ্ধি এবং সকাল 5টা থেকে 9টার মধ্যে বৃদ্ধি। ব্রেদিং নিঃশ্বাসে বৃদ্ধি, ইন্সপিরেশনে বৃদ্ধি এবং ফিজিক্যাল এক্সারসাইজে বৃদ্ধি। আরেকটা বিষয় আমার এখানে না বললে নয়, সেটা হচ্ছে ওয়াইন, মানে হচ্ছে যে হামানি, আমরা হামা দেই, এটা একটা সহজ ভাষা। এটা হয়তো আমরা অনেক সময় লক্ষণে বুঝতে পারি না যে হামা আসতেছে, এটা কি থেকে কেন আসতেছে। এই হামানি যদি অতিরিক্ত পরিমাণের আসাটাও কিন্তু একটা রূপ ধরে নিই আমরা বা লক্ষণ ধরে নিই। এই হামানিটাও কিন্তু একটা খুব চমৎকার মেডিসিন হচ্ছে এই ক্রিয়োজোটা। বিফোর স্লিপ, বিফোর ডিউরিং, আফটার মেন্সেস অ্যান্ড মোশন, এই সকল ক্ষেত্রে সাধারণত রূপ লক্ষণগুলো বৃদ্ধি পায়। এবার আমি আসি কি কি ক্ষেত্রে এই ক্রিয়োজোটা মেডিসিনটার রূপলক্ষণগুলো কমে অর্থাৎ সে বেটার ফিল করে। ওয়ার্ম, ইনডোর এয়ার, মোশন, ওয়ার্ম ডায়েট, ওয়ার্ম বিকামিং ওয়ার্ম আফটার স্লিপ, হট ফুড, লাইং অন সাইড, মোশন, ইনডোর। অর্থাৎ এই ক্ষেত্রগুলিতে ক্রিয়োজোটের পেশেন্টের রূপলক্ষণগুলো কমে অর্থাৎ সে বেটার ফিল করে। এবার আসি কনস্টিটিউশন অর্থাৎ একটা পেশেন্টকে আপনি কিভাবে চিনবেন যে এটা ক্রিয়োজোটের পেশেন্ট। কারণ আমাদের ফিজিক্যালি কিন্তু একটা দৈহিক একটা গঠন কিন্তু হোমিওপ্যাথিতে খুব গুরুত্বপূর্ণ কিছু বহন করে। যে তার দৈহিক গঠন দেখেই কিন্তু আমরা নির্ণয় করতে পারি কে নেট্রামিউ, কে ফসফরাস, কে পালসেটিনা, কে ব্যারাইটাকার, কে রাস্টক্স বা কে নাকভূমিকার পেশেন্ট। অনেকটা দৈহিক লক্ষণের উপর কিন্তু অনেক কিছু আমরা সিলেকশন করে ফেলতে পারি। তো এই জন্য কনস্টিটিউশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি আমরা প্রত্যেকটা রেমেডির তার দৈহিক গঠন সম্পর্কে আমরা জানি, বিশেষ করে রুটিনটা, তাহলে কিন্তু আমরা অনেকটাই মেডিসিন সিলেকশন করে ফেলতে পারি। সেটা কি হবে, সেটা আমি আজকে সাবজেক্ট হচ্ছে ক্রিয়োজোটাম। তাহলে ক্রিয়োজোটের পেশেন্টদের তাদের রুটিনটা কি হবে, তাদের হবে ডার্ক কমপ্লেক্সন। হ্যাঁ, তাদের গায়ের রংটা কিন্তু একটু ডার্ক হবে, মানে খুব বেশি ফর্সা না, একটু শ্যামবর্ণ টাইপ। হ্যাঁ,
শ্যাম বর্ণটা একটু স্লাইট এবং লিন এবং ইল ডেভেলপ, মানে তাকে বোঝা যাচ্ছে যে তার ডেভেলপে একটু প্রবলেম হচ্ছে এবং কি হচ্ছে পোরলি পোরলি নারিশ, অর্থাৎ দেখা যাচ্ছে যে তার এই যে পুষ্টিহীনতা আমরা যেটাকে বলি, মানে পুষ্টির অভাব, মানে তাকে দেখে বোঝা যাবে যে সে হইতেছে একটু মানে কি বলবো আমি আসলে একটু অবহেলিত। তার চেহারার ভিতরে একটা ডার্ক কমপ্লেকশন থাকবে, একটু স্লাইট ভাব, মানে একটু পোড়া পোড়া ভাব, একটু শুকনা শুকনা, একটু দেখে মনে হবে যে তার মনে হয় গ্রোথ হয় নাই, হয়তো একটু ভালো খাবার খেলে সে গ্রোথ হইতো, এরকম একটা ভাব। এবং তার যে পুষ্টিহীনতায় ভুগবে। এবার ওভার গ্রো মানে কি, যা যতটুকু বড় হওয়ার কথা ততটুকু থেকে সে বেশি বড়, কিন্তু এই বড়টা কি, এটা কিন্তু পুষ্টিহীনতার বড়, মানে পুষ্টি নিয়ে যেটা বড় একটা সুঠাম স্বাস্থ্য আমরা যেটাকে বলি নাতুর স্বাস্থ্য, টসটসে ভাব, এটা থাকবে না, তার বিপরীতে থাকবে। এবং কি ভেরি জল ফর হার এজ, অর্থাৎ তার বয়সের তুলনায় তাকে অনেকটা লম্বা, মানে অনেকটা মানে লম্বা মনে হবে এবং বয়স্ক বয়স্ক লাগবে, যেটাকে আমরা অনেক সময় হয়তো লাইক পডিয়ামের পেশেন্ট বলে থাকি। হ্যাঁ, এটা। এবং তার কি হ্যামোরেজিক টেন্ডেন্সি, ডায়ালিসিস, অর্থাৎ তার সবকিছুতে তার হ্যামোরেজিক ইয়াটা থাকবে, নাক দিয়ে রক্ত পড়া, টয়লেট দিয়ে ইয়ে আসা, হ্যামোরেজ একটা ডায়ালিসিস তার ভিতরে কাজ করবে। এই গেল রোগীর একটি বাহ্যিক চেহারা, আমি তারপরে আরো ভিতরে আলোচনা করব। এবার আমি আসি হেড, অর্থাৎ তার মাথায় আমরা কি কি ধরনের লক্ষণ আমাদের এই ক্রিয়োজেনিক মেডিসিনের মধ্যে আছে। নয়েজ ইন হেড, দেখেন রেড কালার, নয়েজ ইন হেড, পেশেন্ট বলবে আমার মাথার ভিতরে সবসময় একটা নয়েজিং, মানে কেমন যেন চিৎকার চেঁচামেচি করলে যেরকম একটা ফিল হয়, ঠিক সেরকম একটা ফিল আমি পাই। এবং সেটা কি হামিং, বাজিং, নয়েজিং বিফোর মিনসেস, দেখা যাচ্ছে যে ঋতুস্রাব শুরু হওয়ার আগে তার এই মাথার ভিতরে একটা হামিং, বাজিং, মানে মনে হচ্ছে বাজ পাখির মতো একটা বাজিং, একটা সেন্সেশন তার সবসময় একটা মাথার ভিতরে একটা কাজ করবে পিরিয়ডের সময়। এছাড়া কি আছে, ইরেকশন, ক্রাস্ট, স্ক্যাবিস, একজিমা, স্কার্স, এবং তার মাথায় ইরেকশন থাকবে, যেটা চলটা উঠবে, হ্যাঁ, একজিমা থাকবে। এবং দেখা যাচ্ছে যে তার যে মাথা ব্যথাটা হবে, তার মাথা ব্যথাটার ধরনটা কি হবে, পালসেটিং হবে, পালসেটিং হবে, থ্রবিং পেইন হবে, বিশেষ করে লেফট সাইড অফ ফরহেড, হ্যাঁ, মানে মাথার কপালের যে লেফট সাইডটাতে সে পেইন অনুভব করবে, এবং পেইনটা হবে পালসেটিং এন্ড মানে থ্রবিং পেইন, এবং বেটিং, মনে হয় যে তাকে কেউ যেন আঘাত করে যেরকম একটা পেইন, এরকম একটা পেইন অনুভব করবে। এবং সাথে তার ব্রেনটা বিশেষ করে স্কার্ফটাতে সে খুব সেন্সিটিভ অনুভব করবে, এবং এত সেন্সিটিভ অনুভব করবে যে পেশেন্ট বলবে যে আমি যখন মানে ব্রাশিং হেয়ার, অর্থাৎ যখন আমি আমার চুল আঁচড়াই, কোনো চিরুনি দিয়ে যখন আমি আমার চুলটাকে আঁচড়াই, আমার কাছে মনে হচ্ছে যে আমার মাথাটা ব্যথায় একদম মরে যাচ্ছে, এত পরিমাণ সেন্সিটিভ। কিন্তু তার স্কার্ফে এই পরিমাণ সেন্সিটিভ সে ফিল করবে, তার মাথা ব্যথা থাকবে, এবং সেই মাথা ব্যথাটা গরমে এবং গরম পানিতে তার মাথা ব্যথাটা বৃদ্ধি পাবে। অর্থাৎ তাহলে এই ক্ষেত্রে আমরা রেফার হচ্ছে যে সে যদি ঠান্ডা পানি ব্যবহার করে তাহলে সে বেটার ফিল করবে। প্রেসিং পেইন ইন ফরহেড ডিউরিং প্রেগন্যান্সি, অর্থাৎ প্রেগন্যান্সি থাকা অবস্থাতে যদি কেউ কখনো প্রেগন্যান্সি কন্টিনিউ করে, এই অবস্থাতে তার মাথাটা প্রচন্ড পেইন করবে, এবং সেটা কি সে যদি একটু প্রেসিং করে, প্রেসিং চাপ চাপ ব্যথা, এবং সে সেটাকে টিপে দিলে আরাম পাবে, সে বলবে যে টিপে দিলে আরাম পাবে। আর যদি কখনো কারো অ্যালকোহল পান করার একটা টেন্ডেন্সি থাকে, যেমন অ্যালকোহলিক ড্রিঙ্কস পান করলে তার মাথা ব্যথা বৃদ্ধি পাবে, পেশেন্ট বলবে যে আমি যদি কোনো অ্যালকোহল খাই বা কোনো সফট ড্রিঙ্কস খাই তাহলে তার মাথা ব্যথাটা বৃদ্ধি পাবে। এবং হেড পেইন, এটা বাড়বে কখন, ল্যাং অন সাইড, যে সাইডে তার পেইন যদি সেই অবস্থাতে শুয়ে থাকে তাহলে তার মাথা ব্যথাটা বৃদ্ধি পায়, মাথা ব্যথা বৃদ্ধি পায়। এবং হেডেক, মাথা ব্যথা কিসে হবে, বিফোর এন্ড ডিউরিং মেন্সেস, অর্থাৎ মাসিক চলাকালীন সময় এবং তার আগে। যদি কোনো পেশেন্ট, মহিলা পেশেন্ট আমাদেরকে কমপ্লেইন করে যে ঋতুস্রাব চলাকালীন সময় অথবা ঋতুস্রাব চলাকালীন হওয়ার আগে আমার প্রচন্ড মাথা ব্যথা হয়, তাহলে কিন্তু আমরা পিরিয়ডের কথা ভাববো। এবং হেডেক হতেছে মোশন, এই মাথা ব্যথাটা সে যখন হাঁটা চলা করে তখন তার বৃদ্ধি পায়। দেখেন এখানে মাথা এবং মাথা ব্যথা নিয়ে কিন্তু চমৎকার কিছু লক্ষণ অলরেডি দেওয়া আছে।
তারপরে তার মাথা ব্যথা কি হবে, সিটিং, বসে থাকলে তার মাথা ব্যথা করে। এবং এই মাথা ব্যথাটা তার একদম মানে কপাল থেকে অক্সিপুট পর্যন্ত চলে যাবে। এবং এই পেইনটি এত বেশি পেইন হবে যে তার টেম্পেল, মানে কি যে আমরা যেটাকে আমরা চূড়া বলি, মাথা টেম্পেল তো আমরা সবাই চিনি, এগুলো তো নর্মালি একটা চেনার বিষয়। এই টেম্পেল পর্যন্ত তার ব্যথাটা চলে যাবে। আর সে তার এই মাথা ব্যথা ধরনটা হবে বার্নিং পেইন, বার্নিং, খিচে ধরার মতো ব্যথা। এবং এবং সে ব্যথাটা মানে মনে হবে যে একদম মনে হয় যে একদম কি বলবো, প্রিঞ্চিং, মানে একদম সুই ফুটালে বা ছিট্টু ছিট্টু করলে যে একটা পেইন অনুভব হয়, এরকম একটা পেইন সে অনুভব করবে। আর একটা কথা আমি এখানে বারবার রেড কালার দেওয়া আছে যে প্রেসিং পেইন ডিউরিং মেন্সেস, অর্থাৎ ঋতুস্রাব চলাকালীন সময়ে যে কোনো জায়গায় যে পেইন হোক না কেন, মাথা ব্যথা, খিচানো ব্যথা বা তার আগে, তাহলে কিন্তু পিরিয়ড খুব ভালো একটা রেমেডি, কারণ দেখুন রেড কালার এবং এটা ফার্স্ট গ্রেড রেমেডি। Sure glass is pain sensitive to pressure, tearing and reading pain, অর্থাৎ ব্যথাটা মনে হবে একদম ক্ষতকর ব্যথা এবং মনে হচ্ছে যে একদম ছিঁড়ে ফেলছে, এরকম একটা পেইন সে অনুভব করবে। এবার আমি আসি ফেস। আমি তো প্রথমেই তার কনস্টিটিউশনটা বলে ফেলেছি, কিন্তু এটা তার ওভারঅল কনস্টিটিউশন, অর্থাৎ তার দৈহিক। কিন্তু এবার আমি আসবো ফেস, অর্থাৎ শুধু মুখ দেখেও কিন্তু আমরা নির্বাচন করে ফেলতে পারি যে প্রিয়যুক্ত পেশেন্ট। কিভাবে নির্বাচন করব দেখেন একটু। পেশেন্টকে দেখা যাবে যে তার ক্র্যাক এট দ্য কর্নার অফ মাউথ ডিউরিং মেন্সেস, অর্থাৎ পেশেন্ট বলবে যে মাসিক চলাকালীন অবস্থাতে আমার ঠোঁটের কর্নারটা ফেটে যায়, ঠোঁটের কর্নারটা ফেটে যাবে, অন্য কোনো সময় না, শুধু পিরিয়ড চলাকালীন অবস্থাতে, ঋতুস্রাব চলাকালীন অবস্থাতে পিরিয়ড তার ঠোঁট ফেটে যাবে। এবং রেডিশ ইয়েলো ডিসকালারেশন অফ স্পট, হ্যাঁ, এবং তার যে স্পটটা হবে, ডিসকালারটা থাকবে, সেটা কি হবে, রেডিশ ইয়েলো। এবং ইরেকশন থাকবে, একনি থাকবে, একনি থাকবে, বিশেষ করে ব্লন্ড ওমেন, যেটা হচ্ছে আপনার যে এটা হচ্ছে সোনালি কি বলে চুল, যাদের একটু যে গোল্ডেন কালারের মানে চুল থাকে, অনেক মহিলাদের দেখবেন যে একটু গোল্ডেন গোল্ডেন কালারের চুল, মানে যে তার জন্ম থেকে এই ধরনের মহিলাদের যদি কখনো ব্রণ বের হয়, ইরাকশন, একনি হয়, এবং সেইটা যদি তার মানে পেইনফুল হয়, ডিসকালারেশন হয়, তাহলে কিন্তু এই পিরিয়ডটা খুব ভালো একটা কাজ করে। এবং আমরা অনেক সময় পাই যে পেশেন্ট আমাদের কাছে কমপ্লেন করে যে ঋতুস্রাব চলাকালীন সময় তার ঠোঁট দিয়ে জলটা উঠে। সে বলে যে আমি ঠোঁট থেকে অন্য কোনো সময় আমার উঠবে না, কিন্তু আমি আমার যখন ঋতুস্রাব শুরু হয় তখন এই ঠোঁট থেকে আমার জলটা উঠে। এটা কিন্তু পিরিয়ডের একটা চমৎকার একটা লক্ষণ। এবং এই যে তার মুখে যে একটা পেইন অনুভব হয়, অ্যাক্টিং পেইন, এটা যখন সে শুয়ে থাকে তখন এই পেইনটা তার বৃদ্ধি পায়। এবং একটা কি, সে একটা যে আনএফেক্টেড পার্ট, অর্থাৎ তার গালে বা মুখে যে জায়গাটা তার এফেক্টেড হয় নাই, তার বিপরীত পাশে যদি শেষ হয়, তাহলে কিন্তু তার পেইন হয়, হ্যাঁ, এবং বসে থাকলেও পারে এবং শুয়ে থাকলেও তার পেইনটা কিন্তু বেড়ে যায়। বার্নিং হয়, অতিরিক্ত জ্বালা পোড়া, এবং সেটা যদি পেইনফুল সাইডে সে শুয়ে থাকে তাহলে তার মুখ তার জ্বালা পোড়া হয়। যদি কারো ঠোঁটে ক্যান্সার হয়, আমরা একটু খেয়াল করি, অনেক পেশেন্টেরা আছে যারা হয়তো মুখে আমাদের ক্যান্সারের পেশেন্ট আসে, ঠোঁটের ক্যান্সার আছে, আমি এ পর্যন্ত একজনকে পাইনি, কিন্তু যাদের ঠোঁটের ক্যান্সার হয় দেখা যায় অনেক রুগীরা, বিশেষ করে মহিলা পেশেন্ট দেখা যায় বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করে, লিপস্টিক, বিভিন্ন বাজে কোম্পানির লিপস্টিক ব্যবহার করে, বা অনেক মহিলারা আছে যারা স্মোকও করে, হ্যাঁ, বা অনেক ছেলেরা আছে যারা প্রচুর পরিমাণে স্মোক করে। স্মোক করলে তো আপনি বিভিন্ন ধরনের ক্যান্সার হয়, আমি শুধু ঠোঁটেরটা বলছি। যাই হোক, এনি হাউ, হয়তো বা তার ঠোঁটে কোনো কারণে ক্যান্সার হয়ে গেছে। এই ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু, বিশেষ করে লিপ ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু এই প্রিয়যোগ ভালো একটা রেমেডি। এবং এটা কি হচ্ছে, তার লক্ষণটা কি হবে, তার ঠোঁটটা একদম কোল্ডনেস হয়ে যাবে, ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে, এবং তার ঠোঁটটা ফেটে যাবে, হ্যাঁ, ডিসকালার হয়ে যাবে, সেটা ব্লু কালার হতে পারে বা কপার কালার হতে পারে, এবং তেল হতে পারে তার ঠোঁটের কালারটা। তো এটা দেখে, এবং তার প্যাথোলজিক্যাল রিপোর্ট যদি থাকে যে তার ঠোঁটে ক্যান্সার হয়েছে, তাহলে কিন্তু আমরা এই পিরিয়ড মেডিসিনটা ব্যবহার করতে পারি। তারপর আরো কি আছে, জ্বরের সময় তার ফেস ডিসকালারেট হয়ে যাবে, বিশেষ করে রেড কালার হয়ে থাকবে, হ্যাঁ, এবং তার ঠোঁটটা কি হবে, ড্রাইনেস হয়ে যাবে, তার ঠোঁট কিন্তু খুব ড্রাই হয়ে যাবে। আর ইরাকশন হবে, বিশেষ করে গালে, মাথা, কপালে, এটা জ্বরের সময় তো ইরাকশন দেখা দেবে, এবং তার গাল, চিক, কপাল,
তার মাথা এই যে এই জায়গাগুলোতে তার ইরেকশন হবে এবং দেখা যায় যে ঠোঁটের কর্নারেও যদি কারো ইরেকশন হয় এবং এই ইরেকশনটা যদি আপার লিপে হয় অ্যারাউন্ড দ্য মাউথ চতুর্দিকে ঠোঁটের চতুর্দিকে বা আপার লিপে একনি হয় বা রোসেসা হয় ফোরহেডে মাথায় যদি ইয়া থাকে ব্রণ থাকে তাহলে কিন্তু আমরা পিরিয়ড দিব কারণ বর্তমান সময়ে কিন্তু অনেক পেশেন্ট আছে যারা হচ্ছে তাদের রূপ সচেতন এবং তারা কিন্তু এসে আমাদেরকে অনেক কমপ্লেন করে যে মুখে আমার অনেক ব্রণ এবং পিরিয়ড চলাকালীন অবস্থাতে দেখি মুখে ব্রণ বের হয় ব্রণগুলি সহজে ভালো হয় না কপাল দিয়ে ব্রণ বের হয় ঠোঁট থেকে জলটা ওঠে তাদের এই রূপ সচেতন যারা এবং যারা টিনেজ বয়সী তাদের ক্ষেত্রে কিন্তু এই পিরিয়ড মেডিসিনটা খুব ভালো কাজ করে। তারপর আছে একজিমা, ফেসে একজিমা হবে, বিশেষ করে পিম্পল থাকবে, হ্যাঁ পুরো মুখে তার পিম্পল থাকবে, পিম্পল অন ফেস, পিম্পল নাই ষোড়শী মেয়েদের বা ছেলেদের এমন রোগীর সংখ্যা কিন্তু নেহাত কম নয়। হ্যাঁ অনেক দেখবেন যাদের এই টিনেজ বয়সে তাদের কিন্তু অনেক ছেলে মেয়েদের কিন্তু পিম্পল বের হয় সারা মুখে ফেসে পিম্পল হয় এবং সেটা কি রেড কালারের পিম্পল, রেড কালারের পিম্পল এবং দেখা যাচ্ছে যে তার যে এক্সপ্রেশনটা সেটা হচ্ছে কি একটু বৃদ্ধদের মতো, তার চেহারা দেখে মনে হবে যে একটু মানে বৃদ্ধদের মতো তার একটু লুকিংটা বৃদ্ধদের মতো লুকিং এবং সে বলবে যে তার ফেসটা খুব গরম থাকে, হট ফ্লাশেস থাকে, জ্বালা পোড়া করে এবং যদি কারোর নিউরোলজিক পেইনও হয় যে দেখা যায় যে তার ফেসিয়াল নিউরোলজিক পেইন যেটা ফেসিয়ালের এক পাশে পক্ষাঘাত আমরা যেটাকে বলি যে মুখের এক পাশে পক্ষাঘাত হয়ে যাওয়া ফেসিয়াল নিউরোলজিক পেইন এবং যদি কারো যে সাবমেক্সিলারি বা সাবমেন্ডিবুলারি গ্ল্যান্ড যদি কারো সয়েলিং হয়ে যায়, সাবমেক্সিলারি গ্ল্যান্ড আমরা জানি যে চাপার নিচে আমাদের যে কথা বলি যে গালের দুই পাশে চাপার নিচে যে একটা গ্ল্যান্ড থাকে এটাকে সাধারণত সাবমেক্সিলারি এবং সাবমেন্ডিবুলারি গ্ল্যান্ড বলে, এই গ্ল্যান্ড যদি কখনো ফুলে যায় পেইন হয় সেই ক্ষেত্রে কিন্তু এই ক্রিওজুটাম কিন্তু খুব চমৎকার একটা রেমেডি এবং দিয়ে দেখতে পারেন এক রোগের ক্ষেত্রে যে খুব দ্রুত কাজ করবে। এবার আমরা আসি মাউথ, অর্থাৎ তার মুখে কি কি ধরনের লক্ষণ থাকে আমরা ক্রিওজুট মেডিসিনটাকে অ্যাপ্লাই করবো। আফটার ডিউরিং প্রেগনেন্সি অর্থাৎ প্রেগনেন্সি অবস্থাতে তার মুখে ক্ষত হবে, ঘা হবে, ঘা অনেক পেশেন্ট পাই আমরা যে ঘায়ের কারণে খুব ঝাল লাগে খেতে পারি না, যেটাই খাই সেটাই মুখে জ্বলে, ঘা হবে এবং তার কি হবে তার যে তালুটা সেটা ব্লুইশ কালার হয়ে যাবে, ডিসকালারেশন হবে কিংবা রেড কালারও হতে পারে এবং সেটা প্রচন্ড পেইনফুল হবে, তার গাম অর্থাৎ তালুটা খুব পেইনফুল হবে এবং সেই গাম থেকে তার তালু থেকে ব্লিডিং হবে এবং ব্লিডিংটা খুব দ্রুত মানে ব্লিডিং হবে মুখ থেকে, হ্যাঁ খুব দ্রুত ব্লিডিং হবে এবং ইনফ্লামেশন হয়ে যাবে, বিশেষ করে আপার লেফট সাইড যেটা তালুর যে আপার সাইডটাতে সেখানে ইনফ্লামেশন হয়ে যাবে এবং যদি কারো মুখে যদি কারো আলসার থেকে থাকে বা এই ক্ষেত্রে ক্যান্সারের ক্ষেত্রেও আলসার যদি থেকে থাকে মুখে, যে তার মুখে অনেক আছে যে অনেক পরিমাণে পান খাচ্ছে বা জর্দা খাচ্ছে বা স্মোক করছে, কোনো কারণে মুখে প্রচুর পরিমাণে তার আলসার হয়ে গেল, ইনফেকশনের কারণে ক্ষত হয়ে যাচ্ছে, মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে, লালা বের হচ্ছে, পেইনফুল হচ্ছে, কালার ডিসকালারেশন হয়ে গেছে, এই ধরনের ক্ষেত্রে কিন্তু এবং দেখা যাচ্ছে যে অনেক সময় গ্যাংগ্রিনও হয়ে যেতে পারে, যে গ্যাংগ্রিন অ্যাফেকশন অফ মাউথ, মুখের ভিতরে গ্যাংগ্রিন মানে কি পচন ধরে যাচ্ছে, হ্যাঁ পচন ধরে যাচ্ছে, গ্যাংগ্রিন হচ্ছে, তার ফুট ড্রাই এবং দেখা যাচ্ছে তার জিহ্বা শুকনা এবং ডিসকালার যেরকম জিহ্বাটা তার থাকার কথা তার থেকে কালার একটু পরিবর্তন হয়ে গেছে, হোয়াইট কালার হতে পারে, তেল কালার হতে পারে, এই ধরনের রোগীদের ক্ষেত্রে কিন্তু এই ক্রিওজুট খুব ভালো একটা রেমেডি। অর্থাৎ ক্রিওজুট রেমেডিটা কিন্তু আপনাদের যে মুখের মানে যে আমাদের দাঁত, মুখ, জিহ্বা, ঠোঁট, ফেস মানে অর্থাৎ এই যে আমাদের যে ফেস অংশটুকু হেডের অংশটুকু এখানে কিন্তু ক্রিওজুটের খুব মানে চমৎকার একটা রেমেডি। আমরা যদি একটু বুঝে বুঝে প্রত্যেকটা অর্গানকে যদি টাচ করি তাহলে আমরা দেখতে পারবো যে ক্রিওজুট খুব ভালো একটা রেমেডি এইগুলোর ক্ষেত্রে। তারপরে আর কি আছে, হিট অফ দ্য মাউথ অর্থাৎ মুখ তার গরম থাকবে এবং তালু থেকে খুব ইজিলি ব্লাড চলে আসবে, দেখা যায় হচ্ছে একটু কোনো কিছু খাচ্ছে বা হালকা করে একটু চাপ দিচ্ছে পেশেন্ট বলবে যে আমার তো তালু থেকে খুব সহজে ব্লাড বের হয় এবং সেটা কি খুব অডর দুর্গন্ধযুক্ত। আমি বলেছি সরগাম এবং স্যালাইভা ফ্লদি, তার যে স্যালাইভেশনটা হবে সেটা ফ্লদি মানে হচ্ছে যে
ফেনা ফেনা যুক্ত হবে স্যালাইভেশনটা, এবং এটা প্রেগনেন্সি থাকা অবস্থাতেও যদি কারণ স্যালাইভেশনটা ফ্লোদি হয় বা স্ক্রোটিক গাম যেটাকে আমরা বলি যে স্কারভি রোগ, মুখের ভিতরে স্কারভি রোগটা হয়তো ভালোই আমরা সবাই চিনি, দাঁতের কাছে যেটা স্কারভি রোগ হয়, এবং তার যে ইয়াটা হবে সফটি, হ্যাঁ, তার গাম মানে ইটা এই কি বলে মাড়িটা, হ্যাঁ মাড়িটা হবে সফটি, সফটি মাড়ি হবে এবং স্পঞ্জি গাম। অনেক সময় আমাদের বিশেষ করে ছোট বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আমরা এই ক্রিওজেট মেডিসিন সিলেকশন করি, কারণ সেই ক্রিওজেট মেডিসিনের ভিতরে কি আছে, তার দাঁত থাকবে ফাটা এবং দেখা যাচ্ছে যে ইনফেকশন হওয়া এবং স্পঞ্জি গাম, তার ইগুলা এই যে মাড়িগুলা স্পঞ্জি টাইপ, হ্যাঁ এই ধরনের ক্ষেত্রে কিন্তু ক্রিওজেট খুব ভালো একটা রেমেডি। এবার আসে আমি দাঁত কি থাকবে, খুব পেইনফুল, পেশেন্ট বলবে যে আমার দাঁত প্রচন্ড পেইনফুল এবং খুব সহজেই ভেঙে যায়, স্পঞ্জি থাকে এবং খুব সহজেই দাঁত থেকে ব্লিডিং হয়, মানে অল্প একটু ব্রাশ করলে দেখা যাচ্ছে দাঁত থেকে ব্লিডিং হয়, এবং এটা এত ডিফিকাল্ট যে বাচ্চারা দেখা যাবে যে সে ঘুমাতে পারবে না ব্যথা উঠে, বাচ্চাদের কমপ্লেন থাকবে, বাচ্চাদের মারা এসে কমপ্লেন করবে যে আমার বাচ্চা কি বলে চকলেট খুব কম খায় বা পেস্ট্রি কেক কম খাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে তার দাঁতগুলা পোকায় খেয়ে ফেলছে, যেটা এটা আসলে একটা ন্যাচারালি ভাষা, মেইনলি আমরা যেটাকে আমরা ইনফেকশন বলি, এই পোকায় খেয়ে ফেলছে দাঁত, যার কারণে বাচ্চা সারাটা রাত কান্নাকাটি করে, দাঁত মাজতে চায় না, দাঁতে এক ধরনের কালো কালো স্পট পড়ে যাচ্ছে এবং দাঁতের শেপটা পরিবর্তন হয়ে যায়, কি পরিবর্তন হয়ে যায়, সেটা ট্রায়াঙ্গেল শেপ হতে পারে, হ্যাঁ ট্রায়াঙ্গুলার শেপ হতে পারে, ক্যারিজ থাকতে পারে, দাঁতের ভিতরে গর্ত হয়ে যেতে পারে, ইয়েলো কালার হয়ে যেতে পারে, সে ব্রাশ করবে না, এই ধরনের নিয়ে যারা আসবে আমরা তাদেরকে কিন্তু এই ক্রিওজেট মেডিসিনটা কিন্তু আমরা দিতে পারি। এবং বেশিরভাগই যেটা দেখা যায় যে বাচ্চাদের উপরের দাঁতগুলা দেখা যায় যে ভেঙে পড়ছে, হ্যাঁ দাঁতগুলো সহজে ভেঙে পড়ছে এবং ওখানে এক প্রকার গর্ত তৈরি হচ্ছে, গর্তের ভিতরে খাবার আটকে থাকলেও কিন্তু মানে বাচ্চারা অনেক সময় এটা খুব পেইনফুল হয়, এই জন্য কান্নাকাটি করে। তো সেক্ষেত্রে কিন্তু হয়তো আমাদের যারা প্রাথমিক অবস্থাতে আছে আমাদের হয়তো বা আমরা তাকে ক্রিওজেট দিয়ে দিতে পারি, কিন্তু এটা কিন্তু সাথে সাথে আমাদেরকে সাজেস্ট করতে হবে যে আমরা অবশ্যই সেই বাচ্চাটিকে আমরা রাতে ব্রাশ করাবো এবং সেই খাবারটা যেন তার দাঁতের ভিতরে আটকে না থাকে সেই ব্যবস্থাটা আমরা করবো, কারণ যদি এই খাবারটা আটকে থাকে তাহলে সেখান থেকে কিন্তু তার আবার কিন্তু এজিক্যারিস হবে এবং সেখানে কিন্তু পেইনফুল হবে, এটা তার জন্য আসলে একটা মানে বিরক্তিকর একটা বিষয় থাকবে। তাহলে আমাদের ওষুধের সাথে সাথে কিন্তু আমাদের এখানে রোগী ম্যানেজমেন্টটাও কিন্তু আমাদেরকে দিতে হবে। তারপর আবার কি, তার দাঁত থেকে গন্ধ বের হবে, মানে মুখে দুর্গন্ধ বের হবে, হ্যাঁ এবং দাঁতে এমন পেইন থাকবে যে পেইনটা তার কান এবং টেম্পেল পর্যন্ত চলে যাবে, অর্থাৎ কান থেকে একদম যে মাথার উপরে যে চূড়াটা আমরা যেটা একদম মাথার চাঁদির পাশে যেটা বলি উঁচা চূড়াটা, এই পর্যন্ত তার ব্যথা চলে যাবে। পেশেন্ট বলবে যে আমার দাঁত ব্যথায় এই জায়গা মতো চলে আসে, এবং সেটা পুরো মাথা চলবে এবং আপার টিট, বিশেষ করে আপার টিটে এই পেইন্টটা সব থাকবে, আর এই পেইন্টটা একদম কান পর্যন্ত ছড়িয়ে যাবে। দেখুন প্রত্যেকটা কিন্তু রেড কালারের, তাহলে কিন্তু আমরা কোনোভাবেই কিন্তু ক্রিওজেট মেডিসিনটা কিন্তু দাঁতের ক্ষেত্রে অবহেলা করতে পারি না, এটা ফার্স্ট গেটের একটা লক্ষণ। এবং আপনারা যারা এখানে রেপার্টরি করেন, অনেকে এখানে রেপার্টরিস্ট আছেন ভালো, তারা কাইন্ডলি রুব্রিক্সের রেপার্টরি করবেন, দেখবেন ক্রিওজেট প্রথম সারিতে এসে বসে থাকবে এই লক্ষণগুলোর উপরে। থ্রোট, গলায় কি, গলায় হচ্ছে এখানেও কিন্তু ফ্রুটেড ওডর ফ্রম থ্রোট। তাহলে ক্রিওজেট থেকে কিন্তু একটা জিনিস আমরা খুব ভালো করে জানতে পারছি যে দুর্গন্ধ, অর্থাৎ কারো মুখে যদি দুর্গন্ধ থাকে বা যদি গলায় দুর্গন্ধ ভাব সৃষ্টি হয়, পেশেন্ট বলে যে আমি যখন দুধ গিলতে যাই বা কোনো থুতু ফেলতে যাই বা কোনো খাবার খেতে চাই, তখন আমার গলার মধ্যে মনে হয় একটা দুর্গন্ধ একটা ভাব, এবং তার গলায় গ্যানিং হয়ে যেতে পারে, হ্যাঁ ডিপথেরিয়া থাকতে পারে, এবং দেখা যাচ্ছে যে স্ক্র্যাচিং থ্রোট, মানে গলায় যে চুলকায় ভিতরে, অনেকে বলবে যে গলা চুলকায় ঠান্ডা লাগছে কিনা, হ্যাঁ স্টিফিংহাম এক্সটার্নাল থ্রোট, গলার ভিতরে দেখা যাচ্ছে স্টিফনেস হয়ে আছে, আড়ষ্ট হয়ে আছে, হ্যাঁ এই ধরনের রোগের ক্ষেত্রে কিন্তু এই ক্রিওজেট কিন্তু খুব ভালো একটা রেমেডি। এবার আমি আসি রেকটাম।
দেখেন রেকটামের ক্ষেত্রে ক্রিয়োজোট কত কত লক্ষণ আছে, এত পরিমাণে লক্ষণ আছে, আমি অনেক লক্ষণ নিতে পারি নাই, কারণ আমি জানি সময় খুব কম। আমাকে একদম কমন কিছু লক্ষণ আমরা নিতে হবে। আমার মনে হয় ক্রিয়োজোট 3টা ক্লাস দিলেও এটার আমি বেসিকটা শেষ করাতে পারবো না, এত পরিমাণের লক্ষণ, এবং প্রত্যেকটা লক্ষণই খুবই গুরুত্বপূর্ণ। এবং আমার মনে হয় যে আমরা যদি প্রত্যেকটা লক্ষণ একটু মনোযোগ সহকারে পড়ি বা জানি, তাহলে কিন্তু আমরা ক্রিয়োজোট সম্পর্কে অনেক কিছু জানতে পারবো ইনশাআল্লাহ। এবার আমি রেকটাম আসি। রেকটাম কি? রেকটাম কনস্টিপেশন থাকবে এবং ইমাসিয়েশন থাকবে, হ্যাঁ। এবং এটা কি তার ইউরিনাইনে যদি কোনো ইউটেরাইনে যদি কারো কোনো ক্যান্সার থাকে, দেখেন ক্রিয়োজোট কিন্তু ক্যান্সারেরও চমৎকার একটা রেমেডি। ইউটেরাইন ক্যান্সার বলেন, তার ঠোঁটে ক্যান্সার বলেন, তার থ্রোটে ক্যান্সার বলেন, তার মুখে ক্যান্সার বলেন, এরকম 4-5টা জায়গায় যদি কারো ক্যান্সার হয়ে থাকে, তাহলে আজকের যে আমি প্রতিষ্ঠাটা দিচ্ছি এর সাথে আমরা জানতে পারছি যে এই ধরনের ক্যান্সারের ক্ষেত্রে কিন্তু ক্রিয়োজোট খুব ভালো একটা রেমেডি। অর্থাৎ এখানে শুধুমাত্র আমি ক্রিয়োজোটের ক্লাস দিচ্ছি না, এর সাথে সাথে কিন্তু আমি একটা ক্যান্সার রোগীকে আপনারা কিভাবে মেডিসিন অ্যাপ্লাই করবেন সেটার মানে ক্লাসটাও কিন্তু সাথে হয়ে যাচ্ছে। তাহলে ক্রিয়োজোট একটা ক্যান্সারের একটা রেমেডি, আমি ধরে নেই যে ক্যান্সারের ক্ষেত্রেও কিন্তু ক্রিয়োজোটটা খুব ভালো একটা রেমেডি। তাহলে দেখেন কি হয় তার, সেটা হচ্ছে যে তার সে যখন স্টুল পাস করে তখন তার মানে রেকটাম খুব হেভিনেস মনে হয় যে তার রেকটামটা খুব ভারী লাগছে, এবং এটা মনে হয় যে কেউ চেস্ট আসতেছে তার রেকটামটা, এরকম একটা পেইন সে অনুভব করে, বিশেষ করে যখন তার স্টুল পাস হওয়ার পরে। আর ছোট কাল থেকেই বাচ্চাদের দেখা যায় কনস্টিপেশন দেখা দেয়, হ্যাঁ, কনস্টিপেশন দেখা দেয়, এবং এটা দাঁত উঠার সময় দেখা যাচ্ছে যে কনস্টিপেশন থাকতে পারে, এবং দেখা যাচ্ছে যে এই স্টুল পাস করার সময় তার ডায়রিয়া। আবার কনস্টিপেশন এবং ডায়রিয়া দুইটা কিন্তু পাশাপাশি, কনস্টিপেশনও হতে পারে, আবার দেখা যায় ডায়রিয়া হতে পারে তার ডেন্টিনেশনের সময়, অর্থাৎ দাঁত তোলার ক্ষেত্রে। অর্থাৎ দাঁত তোলার ক্ষেত্রে যদি কোনো বাচ্চার যে কোনো ধরনের কমপ্লেইন হোক না কেন, তার ঘুম কম হতে পারে, তার জেদ বেড়ে যেতে পারে, তার ডায়রিয়া হতে পারে, তার কনস্টিপেশন হতে পারে, বা তার যে ঠোঁটের চতুর্দিকে ফাটা থাকতে পারে, তাহলে কিন্তু আমরা ক্রিয়োজোটের কথা চিন্তা করবো। কেননা ক্রিয়োজোট কিন্তু দাঁতের ক্ষেত্রে খুব ভালো একটা রেমেডি। আমি ফার্স্ট পজিশনে কিন্তু আমি বলেছিলাম যে ফ্রম ডেন্টিনেশন, অর্থাৎ দাঁতের ক্ষেত্রে দাঁতের যে কোনো পজিশনের পর থেকে যদি কোনো সমস্যা দেখা দেয়, তাহলে কিন্তু ক্রিয়োজোট খুব ভালো একটা রেমেডি। তারপরে কি, এটা হচ্ছে যে ফিস্টুলা, যাদের যে ফিস্টুলা দেখা যাচ্ছে যে এই ফিস্টুলাটা কি, তাদের স্টুলটা হচ্ছে ব্লাডি, হ্যাঁ, স্টুল ব্লাডি হবে, রক্ত স্টুলের মধ্যে একটা ব্লাডি থাকবে, এবং লোজ হবে, তার টয়লেটটা লোজ হবে, এবং প্রফিউজ প্রচুর পরিমাণে হবে। এই ক্ষেত্রে পেশেন্টের জন্য আমরা অবশ্যই ক্রিয়োজোট প্রেফার করতে পারি। ইউরিনারি সিমটমের মধ্যে কি আছে? Must hurry when desire comes to urine. সরি, অর্থাৎ যখন তার মানে টয়লেট মানে প্রস্রাবের বেগ হবে, তখন কিন্তু সে কোনোভাবে কন্ট্রোল করতে পারবে না, সে খুব দ্রুত তার মানে প্রস্রাব মানে পাস করার একটা টেন্ডেন্সি তার ভিতরে কাজ করবে। এবং দেখা যায় এটা শুধু বড়দের মধ্যে না, আমি তো রেড কালার করে দিয়েছি সকলের ক্ষেত্রে, বাট ছোটদের ক্ষেত্রেও, ছোট বাচ্চারা কি করবে যে তারা ম্যাক্সিমাম সময়ই দেখা যাচ্ছে যে তারা ঘুম থেকে জেগে যাচ্ছে, এবং তারা এই কারণে মানে বিছানায় কষ্ট করে ফেলছে। এজন্য কিন্তু আমরা ক্রিয়োজোট মেডিসিনের ক্ষেত্রে কিন্তু আমরা বেশিরভাগ সময় যারা কোনো বাচ্চা যদি প্রস্রাব করে বিছানায়, আমরা তো জিজ্ঞাসা করি যে আপনার বাচ্চার কি দাঁতে পোকা আছে কিনা। এটা কিন্তু ক্রিয়োজোটের খুব ভালো একটা মানে রেমেডি, যে বাচ্চারা বিছানায় প্রস্রাব করে দাঁতে পোকা আছে, ক্রিয়োজোট দিলে খুব চমৎকার কাজ করে। এবং দেখা যাচ্ছে যে তার একটা কমপ্লেইন থাকবে যে তার ব্লাডারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, পেশেন্ট বলবে যে আমার মনে হচ্ছে যে আমার যে প্রস্রাবের যে ব্লাডারটা, হ্যাঁ, সেটা একদম একটা কোল্ড একটা ভাব, ঠান্ডা একটা ভাব, এবং সেটা বিশেষ করে রাতের বেলায় তার ঘন ঘন প্রস্রাব হবে, ইউরিনারি টু আর্জেন্ট ফ্রিকুয়েন্ট, ঘন ঘন হবে, এবং সাডেন হবে, হঠাৎ করে তার প্রস্রাবের বেগটা অনেক বেশি প্রকট দেখা দিবে। সাধারণত হয় কি, যাদের প্রস্রাবের বেগ হয় আস্তে একটু করে বেগ হয়, কিন্তু ক্রিয়োজোটের পেশেন্টে দেখা যাবে কি তার প্রস্রাবটা হঠাৎ সাডেনলি দেখা যাবে যে অনেকটুক তার মানে ইউরিনারি ব্লাডারে মনে হয় অনেকটুক তার ইউরিন জমে আছে,
এরকম টেন্ডেন্সি তার মধ্যে থাকবে এবং ফোটা ফোটা প্রস্রাব করবে। হ্যাঁ, ইউরিনেশন ড্রিপলিং বাই ড্রপ, অর্থাৎ ফোটা ফোটা প্রস্রাব করবে। আরেকটা বিষয় আছে যাদের হইতেছে যে ফ্রক স্ট্রিম, অর্থাৎ প্রস্রাবটা হয়তো দ্বিভাজ করা। এটা আসলে কিভাবে বোঝাবো, ঠিক দুই নালীর প্রস্রাব সেটাও না, মানে তার প্রস্রাবে কমপ্লেন করবে যে আমার প্রস্রাবটা তো একটা ধারে আসার কথা, কিন্তু পেশেন্ট বলবে যে তার প্রস্রাবটা দুইটা ধারে বা ভাঁজ হয়ে প্রস্রাবটা করছে, মানে থেকে 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 একটা ভাঁজ, একটা প্রস্রাব এরকম একটা ভাঁজ হয়ে তার ইউরিনটা পাস হচ্ছে। তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রেমেডি, আনকমন একটা রেমেডি। হ্যাঁ, সম্ভবত সেকেন্ড গ্রেড বা থার্ড গ্রেড হতে পারে, এবার আমি জানি না, রেপার্টরি করে বুঝতে পারবো। কিন্তু এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা লক্ষণ যে প্রস্রাবটা থাকে থাকে আসতেছে ভাঁজ হয়ে, মানে এক কারেন্ট। সাধারণত প্রস্রাব করলে কি হয়, এটা ট্যাপ ছেড়ে দিলে যেরকম পানি পড়ে সুন্দর মতো এরকম, এখন ট্যাপের পানির লাইনে যদি কারো গ্যাস জমে, আমরা খেয়াল করি তখন কিন্তু ফটফট করে কি থেকে থেকে ভাজে ভাজে আসে, ঠিক পেশেন্ট বলবে যে আমার প্রস্রাবটা ঠিক এভাবে আসতেছে, ভাঁজ দিয়ে একটু ভাঁজ কাটার মতো আসতেছে। এই ক্ষেত্রে কিন্তু আমরা ক্রিয়াযুক্তটা দিতে পারি। আর এই যে ইউরিনারি ফ্রিকুয়েন্টলি, এটা কিন্তু রাতে হয়। আর যাদের জ্বরের ক্ষেত্রেও কিন্তু তার ঘন ঘন টয়লেট চাপে, চাপবে এবং বিছানায় গেলেও তার ঘন ঘন টয়লেট চাপবে, ইনভলেন্টারি, সে তার যে প্রস্তাবটা হবে সে কন্ট্রোল করতে পারবে না, পেশেন্ট কন্ট্রোল করতে পারবে না, বলে যে না আমি কন্ট্রোল করতে পারি না। এবং এটা দেখা যায় যে বাচ্চাদের ক্ষেত্রে আরো বেশি, ছোট ছোট বাচ্চারা তারা বুঝতে পারে না যে কখন তারা বিছানায় প্রস্তাব করে ফেলছে, প্রস্তাব করে ফেলে, এবং দেখা যায় যে কাশতে কাশতে ইনভলেন্টার ইউরিনেশন হয়ে যেতে পারে। এবং দেখা যাচ্ছে যে যদি কোনো কিছু এবং ইউরিনটা যদি সে স্টার্ট করে, তার কিন্তু ইউরিনেশনটা কিন্তু একটু বাধাপ্রাপ্ত হয়। কেমন, যে তাকে প্রস্তাব স্টার্ট করার সময় একটু প্রিপারেশন নিতে হয়। সাধারণত কি হয়, নর্মালি যারা টয়লেটে বসার সাথে সাথে কিন্তু তাদের ইউরিন পাস হয়ে যায়, হয়তো টয়লেট মানে পায়খানা করতে একটু স্টুল পাস করতে হয়তো একটু দেরি হয়, কিন্তু ইউরিন পাস করতে একটু দেরি হয় না। কিন্তু প্রিয়জোটের পেশেন্টদের যাদের কমপ্লেইন থাকে তারা বলবে যে আমাকে ইউরিন পাস করতে গেলে আমাকে একটু সময় ওয়েট করতে হয় এবং আমাকে প্রিপারেশন নিতে হয়। হ্যাঁ, প্রিপারেশন নিতে হয় এবং একটা লং টাইম আমাকে একটা সময় দিতে হয় ইউরিনটাকে পাস করার জন্য, যেমন হয় এটা বারবার আবার ফিরে ফিরে আসে, এরকম একটা কমপ্লেইন পেশেন্টদের মধ্যে থাকে। এবং যাদের কিডনিতে প্রবলেম থাকে এবং কিডনি ডিজাইনে কিন্তু তাদের একটা পেইন অনুভব হয়, এই কিডনির ডিজাইনটা পেইন অনুভব হবে, এবং সেটা বিশেষ করে ইউরিন পাস করার ক্ষেত্রে সেটা কি জ্বালা পোড়া হবে। আর ইউরিনিং এর কালারটা এক ফিট থাকতে পারে, ব্লাডই আসতে পারে, প্রস্তাব অনেকে ব্লাড যায়, অনেক ইউরিনের কালারটা পেইন, সাধারণত ইউরিনের হালকা পিওরিস্ট কালার, কিন্তু এখানে তার কালারটা হবে পেইন, খুব অফেন্সিভ থাকবে এবং সেটা হচ্ছে খুব ফোর্সে হবে। হ্যাঁ, খুব ফোর্স, মানে এত পরিমাণ ফোর্স হবে, প্রফিউজ মানে এত প্রচুর পরিমাণের হবে, এত পরিমাণের হবে যে সে বলবে যে আমি যদি আধা গ্লাস পানি খাই, দেখা যায় আমি 1-1.5 গ্লাসের মতো আমার টয়লেট হয়, প্রস্রাব হয়। তার মানে কি, তার মানে যা খাচ্ছে তার থেকে বেশি পরিমাণে তার মানে প্রস্রাব হচ্ছে। এটা কিন্তু আমরা এই ইয়েতে দেখতে পারি, প্রিয়জোটের মধ্যে দেখতে পারি। এছাড়া তো আবার অনেক সময় স্ক্যান্টিও হতে পারে, স্ক্যান্টি হতে পারে। স্ক্যান্টিটা হচ্ছে থার্ড গ্রেডের রেমেডি, আর প্রফিউজটা হচ্ছে ফার্স্ট গ্রেডের রেমেডি। এবং সেডিমেন্ট জমবে, সেডিমেন্টটা কি হোয়াইট কালার সেডিমেন্ট জমবে। এবং যাদের সুগার আছে, ইউরিনে যাদের সুগার আছে, অর্থাৎ আমরা তাহলে বলতে পারি যাদের ডায়াবেটিক্স, সাধারণত আমরা ইউরিন সুগার কিন্তু ডায়াবেটিসের কথা চিন্তা করি, এই ডায়াবেটিসের পেশেন্টদের ক্ষেত্রেও কিন্তু প্রিয়জোট খুব ভালো একটা রেমেডি। এবার আমি আসি মেল জেনিটেলিয়া, অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে আমরা কখন এই প্রিয়জোট মেডিসিনটা ব্যবহার করব। কোয়েশন, অর্থাৎ ফিজিক্যাল রিলেশনের ক্ষেত্রে কখনো প্রবলেম ক্রিয়েট করে, কি প্রবলেম, সেন্সেশন এজ ইট আফটার কোয়েশন, স্লিপলেস ওয়েকিং বিটুইন কোয়েশন, অর্থাৎ তার এই যে কোয়েশনের মানে মধ্যে যে সে তার ঘুমের একটা প্রবলেম, ডিস্টারবেন্স হবে, এবং কি হবে, তার জ্বালা পোড়া করবে, বার্নিং পেইন হবে। বার্নিং পেইন হবে কোয়েশন করতে। আমরা তো নিশ্চয়ই জানি কোয়েশনটা কি, অর্থাৎ সহবাসের ক্ষেত্রে সে বার্নিং একটা মানে জ্বালা পোড়া ফিল করবে। হ্যাঁ, তার পেনিসে একটা জ্বালা পোড়া, মানে মেল জেনিটালিয়া সে মানে বার্নিং পেইন অনুভব করবে, এবং সেটা কি করবে,
যখন সে এরপরে যখন সে প্রস্রাব করবে, ইউরিনেশন করবে, তখনও কিন্তু তার ভিতরে সেই পেইনটা থাকবে এবং তার ইজাকুলেশন খুব পেইনফুল হবে এবং ইরেকশনটা খুব ডিস্টার্ব করবে। ইরেকশনটা তার যে সঠিক সময় যে একটা টাইমলি ইরেকশন হওয়া, সেটা তার হবে না। এবং যদি দেখা যায় যে কোনো মেল জেনিটালিয়া যদি গ্যাংগ্রিন হয়ে যাচ্ছে, বিশেষ করে প্যানিশে, প্যানিশ গ্যাংগ্রিন হয়ে যাচ্ছে, সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, সেটা কানার আকৃতি হয়ে গেছে, সেখানে ঘা হয়ে গেছে, তাহলে কিন্তু এই প্রিয়জোট কিন্তু খুব ভালো একটা রেমেডি। তাহলে ক্যান্সারের ক্ষেত্রে বা গ্যাংগ্রিনের ক্ষেত্রে কিন্তু আমরা আরেকটা অধ্যায় পেলাম যে মেল জেনিটালিয়া অর্থাৎ পেনিসে যদি কারো গ্যাংগ্রিন বা ক্যান্সার হয়ে যায়, এবং বার্নিং পেইন ইন পজিশন ডিউরিং পজিশন, সেক্সুয়াল ডিজায়ার ডিমিনিশড, এতে করে তার কি হবে, সেক্সুয়াল একটা যে অ্যাক্টিভিটি সেটার প্রতি তার একটু অনাগ্রহ থাকবে। এবং সোয়ালিং অফ পেইন পেনিস অর্থাৎ তার যে পেনিসটা ফুলে যাবে, পেইনফুল হবে, ইরেকশন হবে না, ইজাকুলেশনটা ডিস্টার্ব হবে। এই ধরনের কমপ্লেইন সাধারণত মেল জেনিটালিয়া থাকবে। এবার আমি আসি ফিমেল জেনিটালিয়া অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে আমরা পিরিয়ড কখন প্রয়োগ করতে পারি। ক্যান্সার অফ ভেজাইনা, বিশেষ করে পেইনফুল টু স্লাইট টাচ, অর্থাৎ কারো যদি ভেজাইনাতে ক্যান্সার হয়ে থাকে এবং পেশেন্ট যদি প্রথমে একটা কমপ্লেন বলে যে খুবই পেইনফুল, হালকা একটু টাচ করলেও সে ব্যথা পায়, যেটা একদম হিপার সালফার রোগীদের মতো আমরা বলি, হিপার সালফার রোগীকে হালকা টাচ করে সে পেইন হয়, কিন্তু এটা যদি ভেজাইনাতে হয় তাহলে কিন্তু পিরিয়ড খুব ভালো একটা রেমেডি। এবং স্লিপিং এন্ড ওয়াকিং বিটুইন দ্য কোয়েশন সেন্সেশন অ্যাজ ইফ সামটাইম কামিং আউট অফ ভেজাইনা, সে বলবেন যে তার একটা সেন্সেশন মনে হচ্ছে যে কি যেন একটা ভেজাইনা দিয়ে তার বের হয়ে আসছে, কামিং আউট, তার এটা একটা সেন্সেশন, আপনি কিছু না, সে বলবে যে এটা একটা সেন্সেশন, মনে হচ্ছে ভিতর থেকে কি যেন একটা বের হয়ে আসছে। এবং কন্ট্রাকশন ভেজাইনা হুইল রাইজিং ফ্রম সিটিং, ইচিং বিটুইন লিবিয়া এন্ড থাই, লিবিয়া এবং থাইয়ের মাঝখানে প্রচন্ড ইচিং মানে চুলকানি হবে। আমরা তো লিবিয়া জানি, লিবিয়া এবং থাই মহিলাদের যে ফিমেল জেনিটালিয়া আছে, এই ফিমেল জেনিটালিয়ায় লিবিয়া এবং থাইয়ের মাঝখানে তার প্রচন্ড চুলকানি থাকবে। এবং যদি এই ভেজাইনাতে কারো ইচিং থাকে, বিশেষ করে ইভিনিং, বিকালবেলা, যদি পেশেন্ট বলে যে আমার বিকালবেলা আমার ভেজাইনাতে প্রচুর পরিমাণে ইচিং হয় এবং ইচিংটা ইউরিনেশনের কারণেও হতে পারে, তাহলে কিন্তু আমরা এই পিরিয়ডের কথা ভাবতে পারি। তারপরে লিকোরিয়া আছে, লিকোরিয়াটা কি, যদি সে বসে থাকে তাহলে তার লিকোরিয়া বৃদ্ধি পায়। এবং মিনসেসের আগে পরে সময় এবং লিকোরিয়ার আগে পরে ইউরিনেশনের আগে যদি তার লিকোরিয়া দেখা দেয় তাহলে কিন্তু এই পিরিয়ড খুব ভালো একটা রেমেডি। পিরিয়ড কিন্তু লিকোরিয়ারও খুব ভালো একটা রেমেডি, আমি লিকোরিয়া নিয়ে আলোচনা করবো পরের স্লাইডে। তারপরে আছে কি মিনসেস অর্থাৎ ঋতুস্রাব, তার লিফটিং এন্ড সিটিং, অর্থাৎ সে যখন বসে থাকে তখন তার মানে ঋতুস্রাবটি কমে, কিন্তু লিফটিং করলে মানে একটু ঘুরে দাঁড়ালে বা হাঁটলে বসে ধরে রাখলে তার ঋতুস্রাবটা বৃদ্ধি পায়। মিনসেস সিস পয়েন্ট সিটিং, অর্থাৎ যদি বসে থাকার কারণে তার ঋতুস্রাবটা বন্ধ হয়ে যায়, দেখা গেল যে কোনো কারণে বাধাপ্রাপ্ত হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু পিরিয়ড ভাগ দিচ্ছে রেমেডি। মিনসেস সিসেস ওয়ান স্ট্যান্ডিং, অর্থাৎ দাঁড়ায় থাকার কারণে এবং ঠান্ডায় তার মাসিক বৃদ্ধি পায়, সেক্ষেত্রে কিন্তু পিরিয়ডটা আমরা চিন্তা করতে পারি। এবার আসি মিনসেস সাপ্রেসড, মাসিক কোনো কারণে তার সাপ্রেসড হয়ে আছে, হাঁটাচলার কারণে তার মাসিক সাপ্রেসড হয়ে আছে। মেট্রোরেজিয়া আছে, পেশেন্টের মেট্রোরেজিয়াটা আছে, সেটা কি, তার ব্লাডের কালারটা হচ্ছে ডার্ক কালার, প্রফিউজ প্রচুর পরিমাণে, এবং সে বলবে যে বাইটিং পেন বিটুইন দ্য লিবিয়া, অর্থাৎ লিবিয়ার দুই লিবিয়ার মাঝখানে তার এক ধরনের একটা পেইন অনুভব হয় এবং বাইটিং পেন মনে হচ্ছে কামড়ানো একটা পেন, ব্যথা সে অনুভব করবে, ব্যথা অনুভব করবে। এবং এই লেবার পেইন অল্টারনেটিং উইথ আই সিমটম, কারো যদি লেবার পেইন থাকে এবং তার চোখের সিমটমের সাথে অল্টারনেটিং থাকে, যেন আমার চোখের ব্যথা করছে, লেবার পেইন হচ্ছে, লেবার পেইনের মতো চোখের ব্যথা করছে, অলরেডি থাকে পেইনটা, তাহলে কিন্তু আমরা পিরিয়ডটা ভাবতে পারি। স্টিচিং পেইন ইন ভেজাইনা ফ্রম অ্যাবডোমেন, সেক্সুয়াল ডিজায়ার ইনক্রিজড মর্নিং আফটার মিনসেস শক ইন ভেজাইনা, টিকলিং ভেলেপটিয়াস ইন মর্নিং, অর্থাৎ সকালবেলায় কিন্তু এই ভেজাইনাতে ইচিং এটা একটা টেন্ডেন্সি, খুব ভালো টেন্ডেন্সি থাকে, এটা আমরা দূর করার জন্য আমরা পিরিয়ড মেডিসিনটি ব্যবহার করব।
এবার আমি আসি আরো বেশি গুরুত্বপূর্ণ কথায়। আর আমাদের আমি তো একজন ফিমেল ডক্টর, তো আমার কাছে অনেক ফিমেল পেশেন্ট আসে। তো এই যে মিসক্যারেজ হয় না এমন পেশেন্টের সংখ্যা কিন্তু অনেক কম। বর্তমান সময়ে কিন্তু মিসক্যারেজ মহামারী আকারে ধারণ করছে। মিসক্যারেজ, ডিসমেনোরিয়া, এমেনোরিয়া, মেট্রোরেজিয়া, এগুলো অনেক রোগী আমরা পাই। দেখেন অ্যাব্রশন, যদি কারো 3rd মাসে অ্যাব্রশন হয়, অ্যাবর্শন হয়ে যায় বা মিসক্যারেজ হয়ে যায়, হ্যাঁ, তাহলে কিন্তু ক্রিয়োজোট রেমেডিটা খুব চমৎকার একটা রেমেডি এবং আমি নিজে দিয়ে উপকার পেয়েছি। একটা থাকতে পারে, অর্থাৎ তার ফিমেল জেনেটিক্যাল ক্ষত থাকতে পারে। যদি কারো ইউটেরাসে ক্যান্সার থাকে, ইউটেরাস এবং ভেজানিতে ক্যান্সার থাকে, এবং পেশেন্ট যদি কমপ্লেন করে যে তার পজিশনটা অনেক পেইনফুল হয়, হ্যাঁ, তার পজিশনে পেইনফুল হয়, একটু অরুচি ভাব থাকে, পজিশন থেকে ইচিং হয়, সেটা থেকে এক ধরনের ক্ষত থাকতে পারে, তাহলে কিন্তু এই ক্রিয়োজোট খুব ভালো একটা রেমেডি। এবং আরো কি কমপ্লেন, যে কন্ডাইলোমেট অফ ইউটেরাস, অর্থাৎ এই যে ইউটেরাসে যদি তার আঁচিল থাকে, হ্যাঁ, কন্ডাইলোমেটা হচ্ছে গুপ্তাঙ্গে আঁচিল আমরা যেটাকে বলি, এই কন্ডাইলোমেটা থাকবে এবং সেই আঁচিলটা এক্সপ্রেসিনসেস মানে একটা উপমাংশ, এবং সেটা কি কলিফ্লাওয়ারের মতো, ফুলকপির মতো। ইউটেরাসে যদি কারো ফুলকপির মতো আঁচিল থাকে বা কন্ডাইলোমেটা থাকে, এবং যদি তার হার্ডনেস হয়ে যায়, তার জেনেটিক্যালি যদি হার্ড হয়ে যায়, গরম থাকে, সার্ভিসটা যদি ইনডিউরেশন হয় সার্ভিস এবং ইনফ্লামেশন হয়, তাহলে কিন্তু আমরা এই ক্রিয়োজোট দিতে পারি। আমি কিন্তু খুব সংক্ষিপ্ত করে ব্যাখ্যা করেছি, কারণ ক্রিয়োজোট মেডিসিনটা অনেক বড়। আমি শুধু একদম মূল যে কথাগুলো শুধু সেগুলোই নিয়ে এসেছি বিভিন্ন বই থেকে। আমি সাধারণত ডেস্কটপ গাইড, ড্রাগ পিকচার, এলএনস্কি নোট, আমার জমিয়া সফটওয়্যার অনেক আছে, বই আছে। সরি, আমি এই মুহূর্তে সব নাম বলতে পারছি না। এমিলির মাইন্ড আছে, একটা মাইন্ডের বই। এই বইগুলো থেকে সাধারণত আমি আমার লেকচারগুলি কালেক্ট করি। এবার আমি আসি লিকোরিয়া। দেখেন, লিকোরিয়া মহিলাদের প্রচুর রোগী আমরা পাই, প্রচুর লিকোরিয়ার কমপ্লেন। অনেক মহিলারা নিজেরাই জানে না যে লিকোরিয়া আসলেই একটা রোগ। তারা লজ্জায় হয়তো অনেক ডাক্তারদের কাছে বলতে চায় না যে লিকোরিয়া, এটা তো বলার মতো কিছু না, কিন্তু লিকোরিয়াও কিন্তু একটা রোগ। এবং আমি মনে করি শুধু রোগ না, মেয়েদের জন্য এটা একটা নীরব ঘাতক। কারণ কোনো পেশেন্ট যদি তার লিকোরিয়াটা কি পরিমাণ হচ্ছে, কখন হচ্ছে, কেন হচ্ছে, তার রং কি, কালার কি, তার কষ্ট কি, যদি আমাদেরকে সঠিকভাবে এসে না বলতে পারে, তাহলে কিন্তু একটা লিকোরিয়া পেশেন্টকে কিন্তু ট্রিটমেন্ট করাটা অতটা সহজ বিষয় না। তাই আমাদের পেশেন্টকে অবশ্যই এনশিওর করতে হবে যে লিকোরিয়া একটা রোগ, এবং এটা কিন্তু ট্রিটমেন্ট করলে কিন্তু খুব সহজেই লিকোরিয়া হোমিওপ্যাথিতে দূর করা যায়। লিকোরিয়া যদি সঠিকভাবে ট্রিটমেন্ট না করা হয়, তাহলে কিন্তু মহিলাদের কিন্তু বিভিন্ন ধরনের এই ফিমেল ডিজিজগুলি কিন্তু হতে পারে। দেখেন, লিকোরিয়া এই ক্রিয়োজোট মেডিসিনের ক্ষেত্রে খুব দারুণ একটা রেমেডি। যেমন দেখেন, কারো মাসিকের সময় লিকোরিয়া হচ্ছে, বা সেই লিকোরিয়া কালারটা কি, মিনসেস কালার, মাসিকের যে কালারটা হয় ঠিক সেই মিনসেস কালার। লিকোরিয়ার কোনো পেইনফুল না, অর্থাৎ পেইনলেস, এতে করে তার ব্যথা হচ্ছে না। অনেক সময় দেখা যায় লিকোরিয়া হলে তার তলপেট ব্যথা লাগে, ভারী লাগে, বমি বমি ভাব লাগে, তার ব্রেস্ট টেন্ডারনেস হয়, সে দুর্বল ফিল করে। এরকম না, তার পেইনলেস, তার কোনো পেইন নাই, এবং তার প্রেগনেন্সি থাকা অবস্থায় তার লিকোরিয়া হচ্ছে, প্রচুর পরিমাণে হোয়াইট ডিসচার্জ থাকতেছে। এতে করে কিন্তু বাচ্চাও কিন্তু একটা সেটিং পজিশনে চলে যায়, এবং অনেক সময় দেখা যায় যে মাও কিন্তু আতঙ্কে থাকে যে প্রেগনেন্সি থাকা অবস্থায় এত পরিমাণ লিকোরিয়া হচ্ছে। সেই ক্ষেত্রে যদি আমরা একবারটাকে ক্রিয়োজোট মেডিসিন আমরা প্রয়োগ করি, তাহলে কিন্তু মা বাচ্চা দুজনেই কিন্তু সুস্থ থাকে। এবং লিকোরিয়া একবার কি হচ্ছে, ইউরিনেশন, প্রস্রাবের সময় হচ্ছে, এবং পেশেন্ট বলবে যে আমার লিকোরিয়াটা যেখানে লাগে এটা তো অ্যাসিডিটি জাতীয় এবং এক্সক্লোরেটিং হয়, মানে চনটা উঠে। অর্থাৎ লিকোরিয়াটা যদি তার থায়ে লাগে, বা লিবিয়া মেজরা বা লিবিয়া মাইনরাতে যদি একটু লিকোরিয়াটা যদি লাগে, সে বলবে যে আমার মনে হচ্ছে এক্সক্লোরেটিং হচ্ছে, চলটার মতো তোলা যাচ্ছে, এবং লিকোরিয়া কালারটা কি হবে, ব্লাডি। এবং সে বলবে যে একদম হট, আমার যে লিকোরিয়াটা হচ্ছে সেটা বার্নিং হট, জ্বালা পোড়া, খুব বার্নিং হট। দেখেন, ফার্স্ট গ্রেড রেমেডি, বার্নিং হট, এবং প্রফিউজ প্রচুর পরিমাণের হচ্ছে, একদম মাসিকের মতো। অনেক পেশেন্টরা আমাদের এসে বলে যে আমার ঋতুস্রাব হয় না, কিন্তু যখন আমার লিকোরিয়া হয় আমাকে প্যাড ব্যবহার করতে হয়। তার মানে দেখেন কি পরিমাণ তার লিকোরিয়া হয় যে তাকে প্যাড ব্যবহার করতে হয়। এবং সেটা কি, প্রুডেন্ট স্ট্যান্ডিং ইন লিনেন, দেখা যাচ্ছে যে কাপড়ের ভিতরে লাগলে সহজে উঠে না। তখন যদি একটা কোশ্চেন আমরা তাকে বলি যে আপনার যে লিকোরিয়াটা আপনার কাপড়ে লাগছে, পেটিকুটে হোক বা যে জায়গায় হোক, আপনি যে কাপড়ই পরেন, যখন আপনি ধুয়ে দেওয়ার পরে কি এটা সহজে কাপড় থেকে উঠে, নাকি কাপড় শক্ত হয়ে থাকে, নাকি নরম হয়ে যায়? তখন পেশেন্ট বলবে যে না, আমার লিকোরিয়াটা যে জায়গাতে লাগে সেই জায়গা থেকে সহজে লিকোরিয়াটা উঠতে চায়
চায় না, এবং ধোয়ার পরেও দেখি যে সেই জায়গায় কাপড়টা শক্ত হয়ে থাকে। হ্যাঁ, শক্ত হয়ে থাকে, যেটাকে আমরা স্ট্যান্ডিং ইন লিনেন বলে থাকি, যে এটা একদম কাপড়ের ভিতরে শক্ত হয়ে যায়, সহজে উঠতে চায় না। তাহলে দেখেন, এবং লিকুরিয়া যদি স্টিকি হয়, হ্যাঁ স্টিকি আর স্টিনজি, স্টিনজি মানে কি দড়ি 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 দড়ি, এবং স্টিকি মানে আঠালো। তাহলে আমরা এখানে লিকুরিয়ার কয়টা গুণ পাইলাম? আঠালো হবে, স্টিনজি হবে, কাপড় থেকে সহজে দাগ উঠবে না, মাসিকের মতো কালার হবে, গরম থাকবে, এটা রেড কালার হবে, চলটা উঠবে, প্রেগনেন্সি থাকা অবস্থায় লিকুরিয়া হবে, এবং প্রস্রাব করা অবস্থায় লিকুরিয়া হবে, এবং সেটা কি হচ্ছে মাসিকের আগে এবং মাসিকের সময়। এতগুলি লক্ষণ দেখে শুধু লিকুরিয়া বহন করে কিন্তু এই প্রিয়জোট। আরো কিছু ছিল, আমি হয়তো বা আসলে সময় স্বল্পতার কারণে আমি অনেক কিছু অ্যাড করতে পারি নাই। তারপরেও আছে, আর কি আছে? ওয়াটারি। পেশেন্ট যদি এই কথাটা বলে যে আমার লিকুরিয়াটা থিন, মোটা কিন্তু ওয়াটারি, এবং কি হোয়াইট কালার অথবা ইয়েলো কালার অথবা ইয়েলো স্টেনসিস, অর্থাৎ যেটা কাপড়ে লাগলে সোজা উঠতে চায় না, কিন্তু কালারটা হচ্ছে ইয়েলো ইয়েলো কালার। তাহলে দেখেন এই লিকুরিয়া কিন্তু তাহলে প্রিয়জোটের জন্য খুব চমৎকার একটা রেমেডি। মহিলা ফিমেলদের এর ক্ষেত্রেও কিন্তু আমরা ডেন্টিস্টের ক্ষেত্রে জানলাম, এগুলোর ক্ষেত্রে এই প্রিয়জোট খুব ভালো একটা রেমেডি। এবার আমি আসছি লোকিয়া। হ্যাঁ, লোকিয়াটা কি? লোকিয়াটা তো অনেকেই, আমি জানি না জানেন কিনা আপনারা, হয়তো অনেকে জানেন। লোকিয়াটা হচ্ছে যেটা হচ্ছে যে বাচ্চা হওয়ার পরে যে মহিলাদের যে মাসিকটা হয়, ঋতুস্রাবটা হয়, ওটাকে সাধারণত লোকিয়া বলে থাকি। এই লোকিয়াটা কি? এটা কারো হয়তো 20 দিন থাকে, কারো 15 দিন থাকে, কারো হয়তো 40 দিন থাকে। এটা কিন্তু আমাদের ইসলাম ধর্মে কিন্তু 40 দিন পর্যন্ত কিন্তু তার নামাজ কিন্তু তার জন্য জায়েজ না। 40 দিন পরে ফ্রেশ হয়ে সে তার ইবাদতে যায়। এই যে 40 দিনের মধ্যে যে তার একটা ঋতুস্রাব হলো, এটাকে লোকিয়া বলে থাকে। এটা কি হবে? এটা অ্যাক্রিট কালার হবে। হ্যাঁ, এই কালারটা যদি কারো অ্যাক্রিট হয়, ডার্ক কালার হয়, ক্লোটেড হয়, অফেন্সিভ হয়, প্রচুর পরিমাণ দুর্গন্ধ যাচ্ছে, লাম্পি প্রোট্রেট। হ্যাঁ, মানে লাম্পি কি মানে দানা দানা, একদম মনে হচ্ছে চাকা চাকা যাচ্ছে। সে বলবে যে আমার চাকা চাকা যাচ্ছে, ক্লোটেড যাচ্ছে, এবং দেখা যাচ্ছে যে অনেকদিন লং টাইম হচ্ছে, প্রলং চলছে তো চলছে, দুর্গন্ধযুক্ত। হ্যাঁ, তাহলে কিন্তু আমরা একবার এই প্রিয়জোট কথা কিন্তু ভাবতে পারি। এবার আমি আসি মেনোপজ টাইম, অর্থাৎ মহিলাদের কোন সময় মেনোপজ টাইমে কি কি লক্ষণের ক্ষেত্রে আমরা এই প্রিয়জোট ড্রেসিংটা দিতে পারি। লাইং ডাউন, শো অবস্থায়। ওপো টাইম তো অনেক হয়ে গেছে, আমার কি সময় আছে? আমি কি কন্টিনিউ করব? শুনতে পাচ্ছেন? জি ম্যাম করেন। ও ম্যাম, জি কন্টিনিউ করেন। হ্যাঁ আচ্ছা, অবশ্যই আর অল্পই, কিন্তু 10:30 বেজে গেছে, তো এখন কি করবো? আর পলিপেস্ট রেমেডি আরো অনেক কিছু ছিল আর কি। যাই হোক, এখন মেনোপজটা যেটা হচ্ছে যে সে লাইং ডাউন, তার মিনসেসটা যখন সে শো অবস্থাতে তার বৃদ্ধি পাবে, এবং হাঁটা অবস্থায় বৃদ্ধি পাবে, এবং সেটা ডার্ক থাকবে, আর ইন্টারমিডিয়েন্ট হবে, মানে কি থেমে থেমে হবে, তার পিরিয়ডটা থেমে থেমে হবে, এবং ফ্রিকুয়েন্ট আর্লি টু সোন, আর ইরেগুলার, পিরিয়ডটা ইরেগুলার হবে, অফেন্সিভ হবে, হাঁটলে মানে সাপ্রেসড হয়ে থাকবে, আর মেট্রোরেজিয়া রিকারেন্ট, মানে বারবার ঘুরে আসতেছে, অর্থাৎ মেট্রোরেজিয়া বলেন, অ্যামেনোরিয়া বলেন, ডিসমেনোরিয়া বলেন, সকল ক্ষেত্রেই কিন্তু আমরা এই ইয়াটা দিতে পারি, এই প্রিয়জোট প্রেসটা দিতে পারি। তখন আমি নেক্সট পর্বে আমি কখন মেনোরেজিয়া বা ডিসমেনোরিয়া এগুলো কি কি লক্ষণ, সেটা আমি বিস্তারিত আমি সেকেন্ড পার্টে আলোচনা করবো ইনশাল্লাহ। তাই আমি এই জায়গাটাতে একটু স্কিপ করে গেলাম, যেহেতু আজকে আসলে সময়টা অনেক বেশি হয়ে গেছে। স্লিপনেস ডিউরিং সিসেস, স্লিপ। আমি এবার আসি স্লিপ অধ্যায়। কি থাকবে এই লিকোরিয়ার পেশেন্টদের, সরি এই প্রিয়জোটের পেশেন্টদের ঘুম কেমন হবে? দেখেন, এদের ঘুমটা বেশিরভাগই ক্ষেত্রে এদের মানে ঘুমের কোনো নির্দিষ্ট কারণ থাকবে না, স্লিপনেস একটা ভাব থাকবে, আনইজিনেস ভাব থাকবে, এবং বিশেষ করে বাচ্চারা মাঝরাতে ঘুম থেকে উঠে পড়বে, এবং তাদেরকে কি কুড়ে কুড়ে নিয়ে বেড়াইতে হবে, যেটা হয়তো আমরা কেমন মিলে বাচ্চাদের কোথাও পাই। কেমন মিলে বাচ্চারা রাগ করলে, জেদ করলে কিন্তু কুলে নিয়ে ঘুরতে চায়, এরা খুব খুশি হয়। কিন্তু প্রিয়জোটের বাচ্চারা ওরা মাঝরাত থেকে ঘুম থেকে উঠে পড়বে, সাডেনলি সে উঠে যাচ্ছে, এবং কি প্রচুর হামানি দিবে। হ্যাঁ, এবং তাদের যদি দেখা যাচ্ছে যে তারা অনেক মারা অনেক সময় ভাববে যে হয়তো
ক্ষুধা পেটে আছে, খেতে পারে নাই বাচ্চা, ঠিক আছে একটু পেট ভরে খাওয়াই দেয়, তাতে করে হয়তো তাদের ঘুম হবে। কিন্তু না, তাদের যদি মানে পেট ভরাও থাকে, হ্যাঁ, তারপরেও কিন্তু তারা মাঝরাতে ঘুমতে উঠে পড়বে। এবং দেখা যাবে অনেক সময় দেখা যায় তাদের ঘুম কিন্তু অনেক স্লিপ ডিপ, মানে ডিপ হয়, স্লিপটা কিন্তু অনেক ডিপে যায়। আবার রেস্টলেস থাকে, কোনো কফ হয় ঘুমের মধ্যে, সে মানে কফ ওঠে। আবার দেখা যাচ্ছে যে এই এর প্রিয়জোটের বাচ্চা বা ছেলে মেয়ে যাই হোক না কেন, এরা আই সাব ক্লোজ, মানে কি চোখ অর্ধেক করে ঘুমায়, আমরা যেটাকে অর্ধনির্মিত চোখ বলি। অনেক পেশেন্ট আছে আমাদের, অনেকজন দেখবেন যে ঘুমায়, দেখবেন যে অর্ধ চোখ খুলে ঘুমায় এই জন্য। এবং তাদের মনে হবে কি যে তাদের একটা মানে ঘুমের মধ্যে একটা হ্যাভিনেস একটা ভাব মনে হবে, যে সে বলবে যে আমার মনে ঘুমাইলে মনে খুব ক্লান্ত বা ওজন বেড়ে যাচ্ছে, এরকম একটা টেন্ডেন্সি তাদের মধ্যে থাকে। তাহলে কফ থাকলো, অর্থাৎ কফের জন্য তার একটা ঘুম ভাব, তার ঘুম হচ্ছে না, চোখ অর্ধনির্মিত থাকে, অনেক সময় ডিপ ঘুম হতে পারে, এবং খুব হাই উইন্ডে, মানে যেটা বলি আমরা যে বলি হামা, যেটাকে বলি হামানি, হ্যাঁ এই হামানি থাকবে, এবং মাঝরাতে ঘুম ভেঙে যাবে, বিশেষ করে বাচ্চাদের। তারপরে আর কি আছে যে হামানি, এবং হামানির সাথে একটা কফ থাকবে, এর সাথে স্লিপনেস ভাব থাকবে, এবং সিলনেস থাকবে, হ্যাঁ শীত একটা ভাব থাকবে। আর সে অনেক ধরনের স্বপ্ন দেখবে, বিভিন্ন ওয়াকিং ফ্রম ড্রিমস, বিভিন্ন ধরনের স্বপ্ন তার খেলা করবে। স্বপ্নটা নিয়ে আমি নেক্সট টাইমে আলোচনা করবো যে কি কি স্বপ্ন দেখবে, এবং সেটা তার মাঝরাতে ঘুম ভাঙবে প্রায় সময়ই, এবং সেই ঘুমটাকে একদম সকাল পর্যন্ত তার এই ঘুমটা চলে যাবে। এবং যে হামানি দেখেন, হামা দেওয়া, অতিরিক্ত মাত্রায় হামা দেওয়া কিন্তু একটা লক্ষণ। আমি ফার্স্টে যখন আলোচনা করলাম তখন এটা হামানি সম্পর্কে বলেছি। অনেক পেশেন্টদের আছে যে হামা দিচ্ছে না নাকি, এটা কিন্তু একটা লক্ষণ। কিসের লক্ষণ? এটা ক্লান্তির লক্ষণ, একটা পুষ্টিহীনতার লক্ষণ। তার ভিতরে আসলে ঘুমের অভাব, একটা পুষ্টির অভাব, তার শরীরে যে পরিমাণের একটা মানে খাদ্যের দরকার ছিল সে হয়তো সে পরিমাণ খাবারটা খেতে পারেনি, তার কারণে কিন্তু তার ভিতরে একটা ক্লান্তি চলে আসে, যার ফলে কিন্তু তার ভিতরে হামানি আসে। সাধারণত হামানি একটু ক্লান্ত থাকলে সবার মধ্যে টুকটাক 2-3 বার হয়, কিন্তু দেখা যাচ্ছে যে না, একটা পেশেন্ট দিন-রাত তার ভিতরে হামা আসতেছে, হামানি দিচ্ছে সে, তার মানে এখানে কিন্তু আমাদেরকে রোগীর ইয়ের সাথে কিন্তু আমাদেরকে ম্যানেজমেন্টটাও দিতে হবে, যে সে কি খেতে পছন্দ করে বা তার কি কি খাবারগুলো দরকার, এগুলো। লাস্ট স্লাইড সম্ভবত, এরপর আর একটা স্লাইড থাকতে পারে, সেটা হচ্ছে চিল, অর্থাৎ তার যে শীত, হ্যাঁ এই শীত ভাবটা তার কখন লাগবে আমরা একটু খেয়াল করি। চিলনেস বিফোর এন্ড ডিউরিং মেন্সেস, অর্থাৎ পেশেন্ট বলবে যে তার মাসিক চলা অবস্থাতে বা তার আগে শীত ভাব লাগে, হ্যাঁ, এবং শীত ভাব লাগে, শীত ভাবটা একদম কন্টিনিউ চলতেই থাকে। যখন সে হাঁটা চলা করে তখন তার শীতটা বাড়ে। একটু উল্টা কথা না, মানুষের সাধারণত একটু হাঁটা চলা করলে কিন্তু শীত ভাবটা কিন্তু কমার কথা, গরম লাগার কথা, কিন্তু প্রিয়জোটের পেশেন্টেরা কিন্তু উল্টাটা বলবে। তারা কি বলবে? তারা যখন হাঁটা চলা করে তখন তাদের শীতটা বাড়ে, এবং সেটা বিশেষ করে কখন? মাসিকের সময়, মাসিকের সময়। এবং সে তাদের এক পার্ট স্টিলনেস ইন সিঙ্গেল পার্ট, দেখেন খুব চমৎকার একটা লক্ষণ এখানে আছে, স্টিলনেস ইন সিঙ্গেল পার্ট। সাধারণত ঠান্ডা মানুষের সারা শরীরে লাগে, কিন্তু প্রিয়জোটের পেশেন্টদের কিন্তু এক পাশে সিঙ্গেল পার্টে তার ঠান্ডা লাগে, হ্যাঁ, চিলনেস একটা শীত পাশে তার একটা মানে ঠান্ডা ভাব লাগে। এবং সেটা যখন সে হাঁটে, হ্যাঁ বসে থাকে, তখন তার বৃদ্ধি পায়। হাঁটলে কমে, লাগে, কিন্তু চিলনেস থাকে যখন সে বসে থাকে তখন। চিলনেস নট রেটেড বাই ওয়ান রুম, অর্থাৎ তার যে শীত ভাব, হ্যাঁ চিল হচ্ছে শীত আর চিলনেস হচ্ছে শীত ভাব। এই যে শীত ভাব, এটা সাধারণত কি হয়, যদি একটু ওয়ার্ম রুমে কেউ থাকে তাহলে কিন্তু তার শীত ভাবটা কমে যায়। কিন্তু সে যদি একটা গরম রুমে, বিশেষ করে যদি স্টোভের কাছেও বসে থাকে, তাহলে কিন্তু তার এই শীত ভাবটা কমে না। অর্থাৎ তার মানে দেখেন এই পিরিয়ডের ভিতরে এত শীত কাতর, এবং এই শীতটা তার লং লাস্টিং চলতেই থাকে। এই যে শীত কাতরতা একটা ভাব, এটা তার মধ্যে মানে কন্টিনিউ করতে থাকে, চলতে থাকে একটা। তো এই হচ্ছে খুব সংক্ষিপ্ত করে বলা, আমার আরো অনেক পার্ট আছে, বিরতিকে যদি বলি আরো 2-3টা পার্ট শেষ করতে পারবো না। এখন আমি একদম লাস্ট স্লাইডে চলে আসছি, যে রেমেডি রিলেশনশিপ কি, এটাকে যেটা ফলোড উইল হচ্ছে যে আর্টস বেলেডোনা ক্যালিকা লাইকো, এটা কম্পেয়ার যদি আমরা করি তাহলে কার্বোভেজ ফসফরাস সাথে কম্পেয়ার করা যায়। ইমিউনিক্যাল হচ্ছে কার্বোভেজ চায়না, অ্যান্টিডোট অ্যাপোনাইট ফেরাম নাফ্লোমিকা, আর এটার ডিউরেশন হচ্ছে 15 থেকে 20 দিন।
ক্রিয়োজোট মেডিসিনটার ডিউরেশন হচ্ছে 15 থেকে 20 দিন। তো যাই হোক, আমার মনে হয় সময় অনেকটা পার করে ফেলেছি। আসলে 1 ঘন্টা লেকচার দিতে গেলে অনেকের আসলে আগ্রহ থাকে না। 45 মিনিটের পরে আমরা কনসেন্ট্রেট হারিয়ে ফেলি। আমি অলরেডি 1 ঘন্টা 15 মিনিট মনে হয় লেকচার দিয়ে ফেলেছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমি আমার প্রেজেন্টেশন এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ ম্যাম আপনাকে। কারো কোনো কোশ্চেন থাকলে ম্যামকে কোশ্চেন করতে পারেন। লুসিয়া অ্যাসিডটা কি? লুসিয়া সরি, আমি বুঝতে পারলাম না আপনার নেট। লোকিয়া অ্যাক্রিট। হ্যাঁ, হ্যাঁ, লোকে অ্যাক্রিট হচ্ছে যে কারো বাচ্চা হওয়ার পরে যখন মহিলাদের যখন যে স্রাবটা দেখা দেয়, এটাকে সাধারণত লোকিয়া বলে। এবং ওই লোকিয়াটা হচ্ছে যে তার যে স্রাবটা সেটা একটু অ্যাক্রিট জাতীয়, মানে কি হয়তো তার থায়ে লাগছে, সেখানে তার একটু জ্বলে জ্বলে যাচ্ছে, সে ফিল করছে যে এটা হয়তো বা একটু জ্বালা পোড়া করছে আমাকে, বা চুলকাচ্ছে। হ্যাঁ, এরকম সাধারণত মহিলাদের যখন ঋতুস্রাব হয় তখন কিন্তু এটা নর্মাল প্রসেসিংই হয়, কিন্তু ওই মানে লোকিয়াটা তার হচ্ছে যে একটু মানে অ্যাক্টিভ তার কিছু বলা হচ্ছে, মানে একটু যেরকম। সরি, আপনার কথা আমি নেটের প্রবলেম কিনা আমি বুঝতে পারছি না, আবার একটু ক্লিয়ার করেন। morning after coffee. বার্নিং আফটার কফিং? whining. ও আচ্ছা আচ্ছা, ওই যে কফের কারণে, মানে ওই যে হামা দেয় আমরা যেটাকে, হ্যাঁ হামাই, হ্যাঁ ওয়াইনিং মানে হামা দেওয়া। এটা দেখা গেল যে ক্রিয়োজোটের পেশেন্টদের মধ্যে ওরা যখন রাতে ঘুমায় কফের কারণে কাশতে কাশতে ওদের ঘুম ভেঙে যায়, এবং তখন কি তাদের মধ্যে একটা হামানি চলে আসে। এবং এটা নর্মালি পেশেন্টদের হচ্ছে কি, আমরা সাধারণত আমরা যারা ঘুমাই ঘুম ভাব থাকলে কিন্তু আমরা উঠে একটু হামানি দিই, কিন্তু ক্রিয়োজোটের পেশেন্টেরা অনেক বেশি পরিমাণে হামানিটা থাকে, এবং এই হামানি দিতে গেলে তাতে কাশি চলে আসে। Eating between এটা যে এটা কি ক্যান্সার জাতীয় অ্যাব্রেশন ইন। আপনার কথা না আমি ক্লিয়ার বুঝতে পারছি না, কাইন্ডলি যদি একটু। লিভার এন্ড থাই ইচিং, বিটুইন লিভার এন্ড থাই। হ্যাঁ, এটা কি কারণে হয়? এটা কি কারণে আসে? আসলে তো আমরা তো ক্রিয়োজোট মেডিসিনটা তো আমি প্রথমের দিকে যখন পড়লাম তখন আমি বলছিলাম যে এটা কিন্তু ক্যান্সারের জন্য খুব ভালো একটা রেমেডি। এখন দেখা যাচ্ছে কোনো ফিমেল জেনেটেরিয়াতে যদি ক্যান্সার হয়, বা দেখা যাচ্ছে ওটা খুব মানে কি বলবো ফিক্সড হয়ে আছে, মানে মহিলাদের ইন্টারেস্টটা সাধারণত কি ফ্লেক্সিবল হওয়ার কথা, তাই না? কিন্তু দেখা যাচ্ছে ওটা ইনটোরেট হচ্ছে না, ফ্লেক্সিবল না, খুব টাইট হয়ে আছে, শক্ত হয়ে আছে। এবং তার যে লিবিয়া মেজরটা আছে, এটা আপনি আপনার অ্যানাটমিতে দেখে নিন। এই লিবিয়া মেজরা থেকে, মানে লিবিয়া থেকে তার থাই, এই দুইটার মাঝখানে যে জায়গাটা, সেখানে যদি তার ইচিং হয়, মানে প্রচুর পরিমাণে চুলকায়, তাহলে কিন্তু যে ক্রিয়োজোট খুব ভালো একটা রেমেডি। আপনাকেও ধন্যবাদ। যদি আসলে আমি আপনার কথাগুলি বুঝতে পারি কারণে, কিন্তু আমি চেষ্টা করেছি ওইটুকুর মধ্যে আপনার প্রশ্নটা তুলে ধরতে আর কি। জি ধন্যবাদ। আপনারা আরো কেউ কোনো কোশ্চেন করবেন? আর কারো কোনো কোশ্চেন আছে? আরেকটা আছে লিভের ব্যাপারটা বলেন, ডিসকানেকশন অফ। সরি, আমি না কোশ্চেনটা কেউ একটু আমাকে বলবেন, আমি বুঝতে পারছি না। মানে লিভ বসে না। প্রথমটা আপনার কথা আসলে ক্লিয়ার না, আমি আপনার কথা আমি নিজেও বুঝতেছি না।
আমি যদি নিজেও একটু বুঝে বুঝতেছি না। থাকার কাইন্ডলি আমাকে একটু হেল্প করেন, আমিও বুঝতে পারছি না ওদের নেটের সমস্যা কিনা। আমি এতক্ষণ অনুমানের উপর ভিত্তি করে ওনার অ্যান্সার গুলি দিয়েছে, কারণ আমি বুঝতে পারছি না না, নেটের সমস্যা, আমি ওনার কথা বুঝতে পারিনি যে ম্যাম। আপনারটা আপনি তো স্পষ্ট অনেক কিছু বলছি, বুঝে কিন্তু নিচ্ছেন। ওনারটা বুঝতে পারছি না আর কি। during fever dryness, lip. আমি সরি, আসলে লিখে দিন, আপনার যদি কিছু থাকে আপনি মেসেঞ্জে একটু লিখে দেন। হ্যাঁ, আমি আসলে আপনার কথাটা শুনতে পাচ্ছি না। এছাড়া আর কোনো ই থাকলে আমি থাকি, না হলে আমি লিখ দিতে চাচ্ছি। দেওয়ান হাসতা স্যার। আসসালামু আলাইকুম ম্যাডাম। জি জি ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাডাম, আমরা অনেক সময় দেখি যে দাঁতের ব্যথা বা রক্ত হলে আমরা অ্যাভেলেবল ক্রিয়োজুট মাদার ইউজ করি। এটা কতটুকু ঠিক, বা এই ক্রিয়োজুট মাদার ইউজ করার ক্ষেত্রটা কোনটা একটু বললে ম্যাডাম ভালো হয়। সরি, আমি মাদার সম্পর্কে কিছু বলতে পারবো না, কারণ আমি মাদার খুবই কম ইউজ করি না, এটা ভুল। খুব অল্প কিছু মাদার সম্পর্কে আমি জানি। আমি আমি এই বিষয়ে অপারক। মাদার সম্পর্কে আমি কখনো দেইনি। আমার তাদের ইয়ের ক্ষেত্রে আমি বেশিরভাগ সময় পেশেন্টদেরকে তাদের লক্ষণ অনুযায়ী, সিমটম অনুযায়ী দেই। আরেকটা হচ্ছে আমার গলা টলা ব্যথা শুধু থাকতে অনেক সময় তাদের ফাইটোলক্কাতে একটু কুলকুচা করতে বলি, একটু রিফ্রেশমেন্টের জন্য, এটুকুই। কিন্তু আপনি যে প্রশ্নটা করছেন আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি এ ব্যাপারে আমার কোনো ধারণা নেই। ম্যাডাম স্যার আরেকটু মাহবুর রহমান স্যার, আমি আপনার কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিচ্ছি এটার। ঠিক আছে, সেটা হচ্ছে কি, আমরা হ্যানিম্যানের আদর্শ অনুযায়ী আমরা চিকিৎসা পদ্ধতি দিয়ে থাকি। যেখানে রোগীর কোনো সিমটম দেখা যাবে না বা যে ওষুধের সিমটম দেখা যাবে, আমরা শুধু সেই ওষুধটাই প্রয়োগ করব। আদার্স কোনো কিছু এখানে দেওয়ার সুযোগ নেই। এখানে মন গড়া কোনো কিছু দেওয়ার সুযোগ হ্যানিম্যান নিজেও দেয় নেই, আমাদেরকেও এখানে মন গড়া কোনো কিছু দেওয়ার সুযোগ নেই। সো আপনি লক্ষণ পেলে পারে রোগীর ওষুধ দিবেন, লক্ষণ না পেলে রোগীর সেই ওষুধ দিবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। জি আমার প্রশ্ন হচ্ছে, জি বলেন। দাঁত যখন পোকায় খেয়ে ফেলে তখন তো অনেকটা গর্ত হয়ে যায়, সেই গর্তে খাবার ঢুকলে ওইগুলাতে পেইন হয়। তখন এটা তো এলোপ্যাথি ট্রিটমেন্ট আছে, ওনারা রুট ফিলিং করে বা অন্যভাবে দাঁতের ইয়াগুলাই করে দেয়। এখন আমাদের হোমিওতে কি ট্রিটমেন্ট আছে যে দাঁতের গর্তগুলো বন্ধ করার জন্য? না, দাঁতের গর্ত বন্ধ করার কোনো ট্রিটমেন্ট নাই। কারণ একটা বাচ্চারই কিন্তু দাঁতে গর্ত হয়। আপনি কি কখনো খেয়াল করেছেন যাদের পূর্ণাঙ্গ বয়স্কে দাঁতে কখনো কারো গর্ত হয়? যদি সেরকম হয় তাহলে কিন্তু আমরা ডেন্টিস্টের কাছে পাঠাই দেই তার দাঁতটাকে রুট ক্লিন করার জন্য। আর বাচ্চাদের ক্ষেত্রে রুট ক্লিন করার কোনো প্রয়োজনই নাই, কারণ একটা বাচ্চার যখন দাঁত উঠে তখন এটা আলটিমেটলি 7-8 বছর থেকে সেটা দাঁতটা পড়া শুরু করে। হ্যাঁ, পরে তারপর নতুন দাঁতটা হয়ে যায়। যতদিন পর্যন্ত তার দাঁতটা না পড়বে, এই যে তার এই যে ইটা থাকা, হ্যাঁ, এটা কিন্তু থাকবেই। বাট তার ব্যথাটাকে আমরা রিমুভ করে দিতে পারি ওষুধের মাধ্যমে। মা, ব্যথাটাকে আমরা রিমুভ করে দিতে পারি। আসো আমার কাছে, আসো 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 আপু, আপু আসো আমার কাছে, আসো। এখন তো 20-25 বছরের মধ্যে এরকম বয়স যাদের, তাদের শরীরে ক্যালসিয়ামের অভাবে ওখানে অনেক সময় দেখা যায় দাঁতগুলি ভেঙে যাচ্ছে, দাঁতগুলি গর্ত হয়ে যাচ্ছে, তারপরে দাঁতের উপর দিয়ে অনেক দাগ দাগ হয়ে গেছে, ক্ষয় হয়ে যাচ্ছে। আমার কাছে এরকম অনেকগুলা পেশেন্ট আছে, তাদের ক্ষেত্রে কি করা উচিত? এক্ষেত্রে আপনার তার প্রপার কনস্টিটিউশন রেমেডিটাই তাকে ইউজ করতে হবে। হ্যাঁ, তার কনস্টিটিউশন ধরে দিবেন, সেক্ষেত্রে ভালো হবে। আর দাঁতের গর্ত বা দাঁতের স্কেলিং, এটার ক্ষেত্রে আমরা অবশ্যই ডেন্টিস্টের কাছে পাঠাবো। কারণ কিছু কিছু কাজ আছে যেগুলি আসলে মানে হোমিওপ্যাথিতে আপনি হয়তোবা তার ব্যথাটাকে রিমুভ করতে পারবেন, কিন্তু তার দাঁত ভেঙে গেলে সেটাকে ফিল আপ করে দিতে পারবেন না। কিন্তু দাঁত ভাঙা থেকে রোধ করতে পারবেন। যেমন ক্যালকেরিয়া ফ্লোর আছে, ক্যালকেরিয়া ফস আছে, যেগুলোর মাধ্যমে দাঁত ভাঙাটা তার রোধ করবে। কিন্তু এমন কিছু নাই যে যেটা খেলে আপনার দাঁত শেপটা ঠিক হবে, এটা এ ধরনের কোনো রেমেডি নাই। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আসলে আমার মেয়েটার জ্বর, তো আমি আর থাকতে পারছি না, আমার মেয়েটা চলে আসছে আমার কাছেই। আমি একটু লিভ নিতে চাচ্ছি, যদি আপনার অনুমতি দেন। জি জি ম্যাম, আপনি লিভ দিতে পারেন। ধন্যবাদ ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর করে একটা ক্লাস নেওয়ার জন্য।
আর মুসলিমা ম্যাম, আমি আপনার কথা ম্যাম যেহেতু উত্তর দিয়েছে, তারপর আমি আপনাকে একটা আমি আসলে ওনার লাস্টে দিকে শুনতেও পারি না এই কথা। আমার মেয়ে অনেক চলে জি আসছে, ম্যাম, আমার বলে কান্নাকাটি করতেছে, এদিকে কনসেন্ট্রেট ছিল। আমি জানি না উত্তরটা জি ম্যাম। দিতে পেরেছি কিনা, আমি লিখ নিচ্ছি। এখানে গুণীজন অনেকে আছেন, তারা হয়তো প্রশ্ন অ্যান্সারটা দিয়ে দিবেন। হ্যাঁ, না, আমি দিয়ে দিব ম্যাম, আমি জি দিয়ে দিব। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, মুসলিমা ম্যাম, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার বলেন। বিষয়টা হচ্ছে হলো কি, আসলে যদি কোনো মেকানিক্যালি কোনো যে জিনিসের চেঞ্জ হয়, সেটা আসলে আমাদের হোমিওপ্যাথিতে কোনো মানে আমাদের হোমিওপ্যাথিতে আসলে এই ধরনের কোনো চিকিৎসা নেই যেটা মেকানিক্যালি চেঞ্জ। ঠিক আছে, অ্যাক্সিডেন্টাল কেস। তা যেখানে দাঁতগুলো মানে হয়ে গেছে, গর্ত হয়ে গেছে, এটা ফিলিং হবে না। হ্যাঁ, বাট আমরা মেডিসিনের মাধ্যমে আমাদের যে ব্যথা থাকলে ব্যথা দূর করা যাবে। তারপরে দাঁত ভেঙে যাচ্ছে, মেডিসিনের মাধ্যমে এই দাঁত ভেঙে যাওয়াটা বন্ধ হতে পারে, বাট আপনার ফিলিংটা হবে না। বুঝতে পেরেছেন? যদি এরকম কোনো কেস পান যে রোগীর অবশ্যই ফিলিং করতে হবে, তাহলে সেই ক্ষেত্রে আপনি ডেন্টিস্টের কাছে রেফার করবেন। ঠিক আছে, রেফার করাটা এরকম না যে আমি পারি না রেফার করে দিচ্ছি। আসলে ডাক্তারি আমার কাছে মনে হয়েছে এমন একটা জিনিস যে আপনি ভালো সাজেশন দেওয়াটা ভালো ডাক্তারি। ধন্যবাদ, আমার কথাটা আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সম্মানিত সকল ডক্টরস বৃন্দ, অধীর আগ্রহের সাথে আপনারা অনেক ধৈর্য নিয়ে অনেক রাত পর্যন্ত ক্লাস করার জন্য ডক্টরস পয়েন্টের পক্ষ থেকে আপনাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য এবং সুন্দর থাকা কামনা করে আজকে রাতের ক্লাস এখানেই শেষ করছি। আমি দেওয়ান হাসনাত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। শুভরাত্রি। আপনিও ভালো থাকবেন।